আরিফ ভাই দেশে ফিরছে। ফুফি একটু আগে ফোন করে জানিয়েছে। আই এম সো এক্সাইটেড আপু। কতদিন পর ভাইয়াকে ফেস টু ফেস দেখবো। কুহু মৃদু হেসে বলল। 7 বছর 3 মাস 15 দিন। পিহু কুহুর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলল। ভাইয়াকে এখনো ভালোবাসিস আপু? এত কিছুর পরও? এত কিছু কোথায়, সে আমাকে কখনো ভালোই বাসেনি, আর আমি বেসেছি, এতটুকুই তো। হ্যাঁ, তবে মাঝে মাঝে বেহায়া হয়েছি, প্রেম ভিক্ষা চেয়েছি, কেঁদে ভাসিয়েছি, কাকুতি মিনতি করেছি। এছাড়া কি? ভালোবাসলে মরণকেও বরণ করে নেওয়া যায় পিহু। যখন বড় হবি তখন বুঝতে পারবি, ভালোবাসলে মরণকেও বরণ করে নেওয়া যায়। পিহু সেদিন বোঝেনি কথাটির অর্থ, আজ বুঝতে পারছে। আরিফ ভাই দেশে ফিরেছে তার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে, নাম মারিয়া আফরা। বিদেশিনী হলেও তাকে নিজেদেরই একজন মনে হয় তার আন্তরিকতার জন্য। পিহুর মারিহাকে বেশ ভালো লেগেছে, কিন্তু নিজের বড় আপুর মুখের দিকে তাকালে বুকটা কেমন ধড়পড় করে ওঠে। কুহুর মলিন ফ্যাকাশে চেহারা, চোখের কোণে জমে থাকা অশ্রুকণা, জামা মুঠো করে মোচড়ানো ঠোঁট চেপে কান্না থামানোর বৃথা প্রয়াস। এভাবে কুহুকে দেখতে পিহুর একদম ভালো লাগে না। পিহু সব সময় চেয়েছে ওর আপু একটু ভালো থাকুক, বেশি কিছু তো চায়নি। দীর্ঘ 8 বছরের কান্নার পরে একটুখানি হাসি চাওয়া কি অনেক বেশি ছিল? আরিফ ভাই তার কথা রেখেছে। সে কুহু আপুকে কখনো মানবে না বলেছিল, মানেনি। বিয়ে করবে না বলেছিল, করেনি। ভালোবাসবে না বলেছিল, ভালোবাসেনি। কিন্তু কুহু আপুর কি দোষ ছিল? সে শ্যামলা বলে, গায়ের রংটা একটু চাপা বলে, পড়াশোনায় অ্যাভারেজ বলে, নাকি গোপনীয় কারণটি? দরজার বাহিরে দাঁড়িয়ে পিহু দেখছে কুহুর বালিশে মুখ গুজে কান্নার দৃশ্য। হাত পা ছড়ছে সে, চুল টেনে হু হু করে কেঁদে উঠছে। পিহু দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ায়, চোখ বুজে নেয়। চোখের কার্নিশ পেয়ে তপ্ত তরল গড়িয়ে পড়ে। দুহাতে তা মুছে পিহু পুনরায় কুহুর দিকে দৃষ্টি নিবদ্ধ করল। মৃদু হেসে বলল। তোর জীবনেও ভালোবাসা আসবে আপু, ট্রাস্ট মি। এর থেকেও বেটার কেউ আসবে। 3 বছর পর সকাল 7টা, কলিং বেল বাজছে। বাড়িতে আজ কেউ নেই। যে ছিল সেও গভীর ঘুমে আচ্ছন্ন। চোখের পাতায় ঘুমেরা পাকাপোক্তভাবে ঘাঁটি গেড়েছে। সে ঘুম থেকে উঠতে না চাইলেও কলিং বেলের শব্দ তাকে বিছানায় শুয়ে থাকতে দিল না। চোখ মেলে ঘড়ির দিকে তাকালো সে। 7টা 10 বাজে। এত সকালে কে আসবে? ওড়না বুকে জড়িয়ে খোলা চুলগুলো হাত খোপা করতে করতে সে দরজা খুলল। একটি ছেলে পার্সেল হাতে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখেই সে দ্রুত বলল। একটা পার্সেল ছিল ম্যাম। আপনার নাম? সভ্যতা চৌধুরী। কিন্তু পার্সেলটা পিহু ও কুহুর নামে পাঠানো হয়েছে। বলা হয়েছে তাদের হাতেই দিতে। যদি তাদের কাউকে ডেকে দিতেন। সভ্যতা সরু চোখে তাকিয়ে বলল। জি, আমার ডাকনাম পিহু। ও নিন, এখানে সাইন করতে হবে। সভ্যতা সই করার আগে পার্সেলটা নেড়ে চেড়ে দেখল। কিছু বোঝা যাচ্ছে না। পার্সেলটার ভেতরে কি থাকতে পারে? কে পাঠিয়েছে? কিছু বলেছে? এখানে কোনো নাম ঠিকানা দেখছি না। ম্যাম, উনি বলেছেন ভেতরে যা আছে তা দেখলেই আপনারা ওনাকে চিনতে পারবেন। আচ্ছা। পার্সেলটি নিয়ে সভ্যতা নিজের ঘরে এলো। ব্রাশ করে ফ্রেশ হয়ে বিছানায় কাঁচি দিয়ে বসলো। ছেলেটি বলেছে পার্সেলটি নাকি খুবই গুরুত্বপূর্ণ। আজকের মধ্যেই তাকে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তাই সে এত দ্রুত এই কাকডাকা ভরে হাজির হয়েছে। সভ্যতা একবার ভাবলো কুহুর জন্যে অপেক্ষা করবে। বিকালেই আসবে সবাই, কিন্তু বরাবরই ওর ধৈর্য কম। অপেক্ষা করা ওর পক্ষে সম্ভব না। তাই কুহুকে ভিডিও কল করলো। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। হয়তো ঘুম থেকে উঠেছে, কিন্তু এই মুহূর্তে ফোনের কাছে নেই কুহু। নয়তো কল রিং হলো কি করে? নেট অন আছে যখন, তখন পরে কল ব্যাক করবে সে। সভ্যতা খুব সাবধানে পার্সেলটি কেটে ফেলে। ভেতরে রঙিন কাগজে মোড়ানো দুটি বস্তু। নীল রঙের যেটা সেটাই পিহু লেখা, আর বেগুনি রঙেরটাই কুহু। যে পাঠিয়েছে সে দুই বোনের পছন্দের রঙের ব্যাপারে অবগত। পরিচিত কেউ হবে এমন ভেবে নিজের নামের প্যাকেটটি নিল সভ্যতা। সেটা খুলতেই ওর চোখ ক্রোধে জলজল করে উঠল।
পিউ, ভালো আছিস? আমি ভালো নেই রে পিউ, টেনশনে হাতের ঘুম হারাম হয়ে গেছে। তোর বোনটা আমাকে একটুও পাত্তা দিচ্ছে না, ফোন করলে ফোন ধরে না, কোথাও বলে না। সেদিন দেখতে গেলাম, আমাকে দেখেই উল্টো পথে চলে গেল। তুই আমাকে কোন মুসিবতে ফেললি? জোর করে এমন একজনের প্রেমে পড়তে বাধ্য করলি যে আমার দিকে ফিরেও তাকায় না। আমার এখন নদীর একুল ওকুল সব ঝাপসা লাগছে, কোথাও কেউ নেই, কিছু নেই, কি করব কিছু বুঝতে পারছি না। পিউরে, বরবাদ করে ছাড়লি আমাকে। তুই এমনটা কিভাবে করতে পারলি? আমার নাম্বারও ব্লক করে রেখেছিস। আমার সাথে তোরা দুবোন এমন করেছিস কি করে? দেখ। এমন অহেতুক কথাবার্তা দেখে সভ্যতা বেজায় রেগে গেল। এই মাহিন ভাইটা আস্ত বলদ নাকি? আশ্চর্য। তবে গিফট দেখে অবশ্য রাগ কমে গেল সভ্যতার। দুটো রেয়ার বইয়ের খোঁজ নিতে বলেছিল। মাহিন দুটো বই কিনে পাঠিয়েছে। এটাকে উপহার বলবে নাকি ঘুষ বুঝতে পারল না সভ্যতা। তবে যাই হোক, আপাতত বই পাওয়ার খুশিতে তাকে একটু সাহায্য করা যেতেই পারে। তাই ব্লগ খুলে লম্বা একটি মেসেজ লিখতে বসলো সে। অপ্রিয় মাহিন, আমি আমার নামের মতো সভ্যতা বজায় রাখতে পছন্দ করি। তাই আপনার অহেতুক কথাবার্তা প্রসঙ্গ টেনে না এনে আসল কথাতে আসি। আপনাকে আমি আমার বোনের ব্যাপারে সব জানিয়েছি। 8 বছর প্লাস 1 বছর, মোট 9 বছর এক গাথাকে ভালোবেসে পস্তাচ্ছে সে। স্বাভাবিক সে আপনার প্রেমের প্রস্তাবে সহজে মেনে নেবে না, আপনাকে বিশ্বাস করতে পারবে না। তাই যা করার আপনাকেই করতে হবে। বিশ্বাস জিতুন, প্রমাণ দিন আপনি তাকে ভালোবাসেন, সারা জীবন এইভাবেই ভালোবাসবেন। একবার যদি সে আবার ভালোবাসতে রাজি হয় তবে আর কোনো কথাই নেই। আপনারা দুজন থাকলে রাজি, আমি নিজে ডেকে আনবো কাজী। চুপচাপ ব্রো। এবার মনে মনে খুশি হয়ে চটপট দোয়া করে দিন যেন আমিও দ্রুত মনের মানুষ খুঁজে পাই। অন্যের সম্পর্কে পিয়নগিরি করতে করতে ভীষণ ক্লান্ত আমি। আর হ্যাঁ, বইগুলোর জন্য ধন্যবাদ। টেক্সটে রিপ্লাই দেওয়ার প্রয়োজন নেই। আপনার হা হুতা শোনার আগ্রহ নেই আমার। কেঁদে ভাসানোর ইচ্ছে হলে জায়গা মতন কাঁদেন। আর ধন্যবাদ দিতে হবে না, আমি উপদেশের বিনিময়ে কিছু নেই না। আমার মন অনেক বড়, তাই আমি ফ্রিতেই অ্যাডভাইস দিই। স্টে হ্যাপি অ্যান্ড সাউন্ড। বিছানার ওপর অনাদরে পড়ে থাকা ফোনটা নিয়ে চেক করলো নম্রতা। স্ক্রিনে পিহু নাম দেখে ফোন করবে ভাবলেও ফোন করার সময় পেল না। ব্যাগ গোছাতে হবে, 1.5 ঘন্টা পর বাস ছাড়বে। রাতে ব্যাগ গোছাবে গোছাবে করেও গোছানো হয়নি। এখন গোছাতে শুরু না করলে অনেক দেরি হয়ে যাবে। ব্যাগ গুছিয়ে সবার সাথে বাসে উঠে সভ্যতাকে ফোন করে সে, কিন্তু ফোন বেজে বেজে কেটে যায়। স্বাভাবিক 10টা থেকে সভ্যতার ক্লাস শুরু হয়েছে, যেটা মনে ছিল না নম্রতার। বাড়িতে ফিরে গোসল করে সভ্যতার ঘরে আসে সে। সভ্যতার বিছানার ওপর কুহু নামের প্যাকেটটি পড়ে আছে। কিছুক্ষণ আগে সভ্যতা টেক্সট করে জানিয়েছে নম্রতা যেন প্যাকেটটা দ্রুত দেখে। তাই না খেয়েই নম্রতা প্যাকেট নিতে এসেছে। প্যাকেট খুলে নম্রতা একটি শাড়ির কম্বো পেল, সঙ্গে ছোট্ট চিরকুট। নম্রতা ভাবল সভ্যতা বোধহয় তাকে উপহার দিচ্ছে, তাই খুশিতে আত্মহারা হয়ে চিরকুটটি নিয়ে পড়তে শুরু করে। স্বার্থপর মেয়ে কুহু, এই শুভ্র শাড়িটা তোমার জন্য। আমার চাকরিটা হয়ে গেছে, তোমাকে জানাতে এসেছিলাম, কিন্তু তুমি জানতে চাওনি, চলে গিয়েছিলে। আমার এই ঘটনায় রেগে যাওয়া উচিত হলেও আমি মোটেও রাগ করিনি। গত পরশু আমি আমার প্রথম বেতন পেলাম। বাড়ির সবার জন্য টুকটাক জিনিস কিনেছি, ভাবলাম তোমাকেও কিছু দেই। শাড়িটা এখন পরতে না চাইলে পরো না, তবে ফেলে দিও না, নিজের কাছে রেখো। আমাকে রাখলে না, আমার দেওয়া জিনিসটা অন্তত রেখো। এরপর যখন আমাকে নিজের করবে তখন শাড়িটাকেও না হয় করো। এই বিশেষ শাড়িটা আপাতত সেই বিশেষ দিনের জন্য তোলা থাক। ইতি তোমার অপছন্দের মানুষ। সভ্যতা মাত্রই ফিরেছে। নম্রতাকে চিরকুট পড়তে দেখে সে ঘরে ঢুকলো না। মাহিন ফোন করছে বারবার, নম্রতার কথা জানতে চাইছে। সভ্যতা ফোন রিসিভ করলো না। এদের দুজনকে এক করতে হলে কিছুটা কাঠখড় পোড়াতে হবে। আপাতত দুজনেই ধৈর্যের পরীক্ষা দিক। কিন্তু আচমকা আরিফের কল আসায় খানিকটা চমকালো সভ্যতা। প্রায় মাসখানেক পর কল করেছে আরিফ। ফুপির শরীর কিছুদিন হলো ভালো নেই।
আরিবের বউও নাকি ফুপির যত্ন নেয় না। রাগ করে সভ্যতা আরিবের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল এসব কারণে। নম্রতার অনুভূতি নিয়ে অনেক কথাও শুনিয়েছিল। আরিফ ভীষণ লজ্জা পেয়েছিল, সুতরাং জরুরি না হলে তার ফোন করার প্রশ্নই আসে না। সভ্যতা সেসব ভেবেই কল রিসিভ করে। ওপাশ থেকে পিন পতন নীরবতা। সভ্যতা রাগত স্বরে বলল, কথা না বললে বারবার ফোন করছো কেন? প্রয়োজন ছাড়া আমাকে ফোন করবে না আরিফ ভাই। কোনো প্রতারক আমার ভাইয়ের পরিচয় আমার সঙ্গে যোগাযোগ রাখুক, আমি তা চাই না। আরিফ অনুতপ্ত ক্লান্ত স্বরে বলল। কুহুকে বলিস আমাকে যেন ক্ষমা করে দেয়। সভ্যতা তাচ্ছিল্য হেসে বলে, বলবো না। ক্ষমা চাইতে হলে অহংকার চূর্ণ করে নিজে এসে চাও। যার জন্য আমার নরম বোনটাকে ছাড়লে আজ তোমায় ছেড়েছে সে। ব্যাপারটি আনন্দের না হলেও কিছুটা শান্তি পেয়েছি আমি। কেন জানো? থাক, জানার প্রয়োজন নেই। শুধু এটা মনে রেখো, মানুষ তার কর্মফল পাবে। সভ্যতা কল কেটে দিল। পরপরই কিছু একটা মনে পড়ায় দ্রুত আরিফের নাম্বারে ছোট্ট একটি SMS পাঠালো। তোমার ব্রোকেন হার্ট নিয়ে এ বাড়ি এসে সিম্প্যাথি করানোর দরকার নেই। আর এসব অনুতাপের নাটক অন্য কোথাও গিয়ে করো। আমি নম্রতা নই যে তোমার দুঃখে গলে যাব। আমি সভ্যতা। সোজা আঙুলে ঘি না উঠলে আমি ঘিয়ের বয়মটাই ভেঙে ফেলি। তুমি নিশ্চয়ই জানো, ভাঙা জিনিস সহজে চোরা লাগে না, লাগলেও দাগ থেকে যায়। তাই দুঃখিত আরিফ ভাই, আমি তোমাকে সমবেদনা জানাতে পারলাম না। ভালো থেকো। ইউ আর ভার্জিন? আই ডোন্ট থিঙ্ক সো। এমন সুদর্শন পুরুষের বিছানায় আজ অবধি কোনো মেয়ে যায়নি, এটা বিশ্বাস করা কঠিন। কত নারীর স্বপ্ন পুরুষ তুমি। আমার অনুমান ভুল না হলে নারীরা তোমাকে ওপেনলি অফার করে ওয়ান নাইট স্ট্যান্ডের জন্য। আই রাইট? বাট তোমার কি সত্যি কোনো গার্লফ্রেন্ড নেই? কারোর প্রতি আকৃষ্ট হওনি কখনো? তোমার কেমন মেয়ে পছন্দ? হট, শর্ট, টল, মডার্ন? প্রশ্নগুলো অগ্রাহ্য করে ভাবলে সেহীন বসে থাকা যুবকটি কফি পান করছে। চেহারায় ফুটে উঠছে বিরক্তির আভা। তার সম্মুখে বসে থাকা নারীটি এভিলিন ম্যাম, অফিসের বসের দ্বিতীয় স্ত্রী। বয়স 36, বেশিও হতে পারে। ঠিক কত এ বিষয়ে অজ্ঞাত সে। অফিসের একটি প্রজেক্টের জন্য আজ এভিলিন ম্যামের শরণাপন্ন হতে হয়েছে। তিনি এসে ধরেই ইনিয়ে বিনিয়ে কথা বলছেন। তার সকল বাক্যের সারমর্ম এটাই যে উনিও যুবকটির প্রতি আগ্রহী, কিন্তু শত চেষ্টার পরেও তিনি তার উদ্দেশ্যে সফল হতে পারলেন না। যুবকটি তার তীক্ষ্ণ বুদ্ধি কাজে লাগিয়ে প্রজেক্টের প্রয়োজনীয় আলাপ দ্রুতই সম্পন্ন করল। এরপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এভিলিনের সঙ্গে হাত পেলিয়ে মুচকি হেসে বলল, আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো ম্যাম। থ্যাঙ্কস ফর ইয়োর কোলাবোরেশন। এভিলিনকে অসন্তুষ্ট দেখালো। যুবকটি তা পরোয়া না করে দ্রুত ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে আসে। প্যান্টের পকেটে অনবরত ভাইব্রেট করতে থাকা ফোনটি এবার বের করলো সে। রিসিভ করতেই ওপাশ থেকে মায়ের আহাজারি শুনতে পেল। প্রচণ্ড কান্নাকাটি করছেন তিনি। যুবকটি গম্ভীর গলায় বলল, কি হয়েছে? জোর করে বাড়ি থেকে বের করে দেওয়ার সময় তো এত কষ্ট হয়নি, এখন এত কাঁদছো কেন? এবার কি চাও? আমাকে আর কি করতে হবে? তুই ফিরে আয়, আমার আর কিছুই চাই না। তুই যা চাইবি তাই হবে। আমি তোর বাবাকে বোঝাবো আমার কথাটা। একবার ভাব, আর কতদিন বা বাঁচবো? মরার সময় নিজের ছেলেকে ছুঁয়ে দেখতে পারবো না? এত নিষ্ঠুর হোস না, দয়া করে ফিরে আয় বাবা। মায়ের কান্না শুনে মন নরম হলো যুবকটির। সে সুদূরে তাকিয়ে কিছু একটা ভেবে বলল, আসবো বললেই তো আসা যায় না মা। এখানে সব কিছু মেলে বসেছি আমি। এসব গুছিয়ে তারপর আসার চেষ্টা করব। কেঁদো না, তোমার শরীর এমনিতেও কিছুদিন ধরে ভালো যাচ্ছে না। মা জেদ দেখিয়ে বললেন, কবে আসবি? সময় বল। সময় কিভাবে বলবো? কাজ কতদিনে মিটবে তার হিসেব এখন। তুই সময় বল, আর কিছু শুনবো না আমি। কতদিনের মধ্যে আসবি তুই? যুবকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, নতুন প্রজেক্টের কাজটা এ মাসের মধ্যে শেষ হবে। সব গুছিয়ে নিতে পারলে 3 মাসের মধ্যেই ফিরতে পারবো। এবার কান্নাকাটি বন্ধ করো। ঠিক 3 মাস?
3 মাসের একদিনও যাতে বেশি না হয়। কথা দে আমাকে। এটা কথা দেওয়ার মতো কিছু? সব কিছুর কথা নিয়ে তোমরা কেবল নিজেদের কার্য হাসিল করছো। আমার কথাও ভাবো। এখানে আমি চাকরি করি, তার উপর পড়াশোনা, সার্টিফিকেটও তোলা হয়নি। এসব তুলতে কতদিন লাগবে তা না জেনে তোমাকে কিভাবে কথা দেব? পুনরায় হু হু করে কেঁদে উঠলেন মা। 3 মাসের মধ্যে না আসলে তুই দেশে ফিরে আমার মরা মুখ দেখবি বলে রাখলাম আমি। কল কেটে যায়। মাকে জানে সে রাগের বশবর্তী হয়ে নানা কাণ্ড ঘটানোর ক্ষমতা আছে মায়ের। মায়ের এই জেদের সঙ্গে এসে পেরে উঠবে না, তাই সামনে একটাই পথ খোলা আছে, দেশে ফিরতে হবে। এজন্য কলব্যাক না করে বড় ভাইয়ের কাছে একটি SMS পাঠালো। মাকে বোঝাও আমি দ্রুত দেশে ফেরার চেষ্টা করব। আগামী কিছুদিন ব্যস্ত থাকব, তাই যোগাযোগের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এটা নিয়ে যেন কেউ চিন্তা না করে, সবার খেয়াল রেখো। সভ্যতা ছাদে আসে। চিলেকোঠার ঘরে কিছুটা সময় বসে থেকে মস্তিষ্ক ঠান্ডা করতে হবে। আরিফকে ওভাবে জবাব দেওয়ায় ভীষণ খারাপ লাগছে সভ্যতার। ছোট থেকেই আরিফের ভক্ত ছিল সে। কিছু হলেই আরিফ ভাই বড় ভাই করার স্বভাব ছিল। বাড়িতে কেউ বকলে, কেউ বেশি কথা বললে ফুপির কাছে নালিশ, আর নম্রতা কিছু বললে আরিফের কাছে নালিশ করা ছিল সভ্যতার অন্যতম অভ্যেস। আরিফের থেকে সভ্যতা কখনো কিছু লুকাতো না। সভ্যতা ভাবতো আরিফ হয়তো একদিন ফিরে এসে নম্রতাকে মেনে নিয়ে সবাইকে চমকে দেবে, অথবা নম্রতার অনুভূতি বদলে যাবে, সে আরিফকে ভুলে যাবে। কিন্তু দুটোর একটাও হলো না। নম্রতার অনুভূতি বদলায়নি। আরিফ চমকানোর মতো কাজ করলেও চমকটা খুশির ছিল না। মারিয়াকে প্রথম দিকে ভালো লাগলেও পরে সভ্যতা ও নম্রতা বুঝতে পেরেছিল মারিয়া এক পুরুষের আসক্ত থাকার মেয়ে নয়। এই মারিয়া নামের মেয়েটির জন্য আরিফ ভাই নম্রতাকে ছোট করে অপমান করে নানা কথা শুনিয়েছে। কয়েকবার তো সভ্যতার সামনেই মারিয়া ও নম্রতার তুলনা করে নম্রতাকে ছোট করেছে, কাঁদতে বাধ্য করেছে। চোখের সামনে এসব দেখে আরিফের প্রতি সভ্যতার ক্রোধ জন্মাতে শুরু করে। কেবলমাত্র নম্রতার নম্র স্বভাবের জন্য সভ্যতাকে কঠিন হতে হয়েছে। নম্রতার জায়গায় অন্য কেউ হলে সম্পর্কে এত জটিলতা আসতো না। সভ্যতা ভেবে পায় না নম্রতা নামের এই মেয়েটা এমন কেন। চোখের সামনে একটা খারাপ মানুষকে চিনেও তার ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছে। ওদিকে একটা ভালো মানুষ যে নম্রতার ভালোবাসা পাওয়ার জন্যে তৃষ্ণার্ত, সেদিকে কোনো নজরই নেই। মেয়েদের মনে এত জটিলতা থাকে কেন? কই, সভ্যতার মনে তো এত জটিলতা নেই। সভ্যতা হচ্ছে স্পষ্টভাষী মেয়ে, সরল ধারালো অস্ত্রের মেয়ে বলেই যে পুরুষের সামনে দুর্বল হতে হবে এমন ধারণা থেকে বের হওয়া উচিত। কিন্তু নম্রতা তা বুঝবে না, বুঝতে হবে না। সারা জীবন কেঁদে মরুক। বিড়বিড় করে এসব আওড়ে চৌকির ওপর থাকা ফোনটির দিকে তাকালো সভ্যতা। মাহিন কল করছে। সভ্যতা এবার কলটি রিসিভ করে নরম স্বরে বলল, বলুন শাহজাদা বীর প্রতীক। মাহিন বিষম খেয়ে খুব খুব করে কেসে উঠল। কপট রাগ দেখিয়ে বলল, এই তোর সভ্যতা? শাহজাদা বললাম, বীর প্রতীক বললাম, তাতেও হবে না? ওকে বলো হে প্রণয় ভিক্ষুক, তোমারও লাগিয়ে আমি কি করিতে পারি? একবার বলো, পার হইয়া যাইব 7 সমুদ্র, ভাঙিয়া ফেলিব কঠিন পাহাড়, আকাশ হইতে আনিয়া দিব রূপলি চাঁদ। শুধু একবার বলো প্রিয় সখা। তোমাকে চাই হে প্রাণপ্রিয় সখী, দিবে কি তোমাকে? সভ্যতা মুখ কুঁচকে বলল, নাও, আমার প্রেমিক পুরুষ কষ্ট পাবে। আমার প্রেমিক পুরুষ কষ্ট পাবে। আমি অত্যন্ত সংবেদনশীল তার অনুভূতির প্রতি। দ্বিতীয় পুরুষের প্রেম গ্রহণ কিংবা অন্য কারোর কাছে নিজেকে সমর্পণ করা সম্ভব নয়। শুধুমাত্র আমার প্রেমিক পুরুষই আসক্ত, এবং তাহার বিরহেই রিক্ত আমি। মাহিন উচ্চস্বরে হেসে বলল, তোরা বোন দুটো এত ডিফারেন্ট কেন? এর একটা উপযুক্ত কারণ দেখাতো। কারণ সে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে, আর আমি ছ্যাঁকা খাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। এই জন্য আমাদের স্বভাব ও বাচন ভিন্ন। 2 বছর হতে চললো, বুড়ো হয়ে যাচ্ছি, অথচ তোর এই পাষাণ বোন ফিরেও তাকালো না।
নিরাশ কণ্ঠস্বর মাহিনের, সভ্যতার চটপটে উত্তর। এই জন্যই বলেছি রূপচর্চা করো, সপ্তাহে 2বার পার্লারে গিয়ে করা একটা ফেস প্যাক, চুলের রং বেরং কালার, ঝিঙ্কু টাইপ লুক। ওয়াও, কল্পনা করেই আমি প্রেমে পড়ে যাচ্ছি। আপু তো তোমার প্রেমে হাবুডুবু খাবে মাহিন ভাই। শুনেছি শালি আধা ঘরওয়ালি হয়, আমারটা দেখছি ঘসেটি বেগম। এই জন্যই লোকের ভালো করতে নেই, সবাই আমার ভালো উপদেশ নিতে পারে না। যাই হোক, ফোন করেছো কেন? প্যাকেটটা পৌঁছে গেছে, দেখো উত্তরটাও পেয়ে যাবে। আমি তোমাদের দেখা সাক্ষাৎ করাবো এমন আশা যদি করো তবে বলবো আমার এখন সময় নেই। আমি বর্তমানে ভালো মানুষ খুঁজতে ব্যস্ত। আপুর পরপরই নিজের বিয়ের কাজ সেরে ফেলবো, এসব পড়াশোনা আর ভালো লাগছে না। মাহিন হাসতে হাসতে বলল, তুই পড়াশোনা থেকে বাঁচতে বিয়ে করবি? এছাড়া আর কি কারণে বিয়ে করব? দেখো, এসব ভালোবাসাবাসি আমার দ্বারা হবে না। আমি ভীষণ অলস মানুষ। কারোর জন্য বসে অপেক্ষা করা, রেগুলার টেক্সট করা, 2-3 দিন পর পর দেখা করা, তার পছন্দ অপছন্দের লিস্ট মনে রাখা, ডেট টু ডেট উইশ করা, তার রাগ ভাঙানো, সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা, জেলাসি, এসব এক্সট্রা কারিকুলাম আমার জন্য না, ওসব তোমাদের জন্য, তোমরাই রাখো। নম্রতা আলমারি গোছাচ্ছে। সভ্যতা ঘরে ফেরা মাত্রই তাকে নম্রতার প্রশ্নের মুখে পড়তে হলো। নম্রতা পার্সেল নিয়ে নানা কথা বলার চেষ্টা করছে, খানিকটা রাগও দেখাচ্ছে। সভ্যতা সেসবের তোয়াক্কা না করে রাগান্বিত ভাব নিয়ে বলল, আমি কি যেচে গিয়ে প্যাকেট নিয়ে এসেছি? পার্সেল এসেছে, তাও বাড়িতে। আমি তো জানতামও না কে পাঠিয়েছে, শুধু শুধু আমাকে বকছিস। বকতে হলে এনাকে বক। বকা দিতে দিতে এমন হাল করে ফেল যাতে এমন ছ্যাঁচড়ামি আর না করে। ভালোবেসে সব ছ্যাঁচড়া হয়ে গেছে, অসহ্য। নম্রতা চুপ হয়ে গেল। সভ্যতা সহজে রাগে না, বিশেষ করে নম্রতার সামনে। তাই নরম সুরে বলল, ওনাকে কেন মানা করিসনি? আমি কেন মানা করব? তোকে মানা করেছিলাম আরিফ ভাইকে ভালোবাসতে? তাহলে মাহিন ভাইকে কেন মানা করব? যার যাকে ভালোবাসতে ইচ্ছে করবে তাকে ভালোবাসবে, আমার কি? এইসব ভালোবাসার চক্করে পড়ে তোর মতন কান্নাকাটি করার প্ল্যান নেই আমার। তাই যার ঝামেলা সে মেটাও। বলতে বলতেই 3 পিস নিয়ে বাথরুমের দিকে অগ্রসর হলো সভ্যতা। কণ্ঠে মিষ্টি গানের সুর। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। নম্রতা মুগ্ধ হয়ে সভ্যতার গান শোনে। মেয়েটার চমৎকার গলা, কিন্তু স্বভাবটা একটু তেতো হয়ে গেছে। বড় বোনকে মান্যই করে না। এখন নম্রতা নিজেকেই ছোট মনে হয় সভ্যতার সামনে। কথায় কথায় ওর সেই ছোট্ট পিহু ওকে শাসন করতে চলে আসে। মেয়েটা এত বড় হয়ে গেল কবে? বিছানার ওপর বালিশে হেলান দিয়ে বসে মাহিনের কথা ভাবছে নম্রতা। গত 2 বছর ধরে মানুষটা ভালোবাসা প্রকাশ করছে। বুঝতেই চাচ্ছে না নম্রতার এখন ভালোবাসতে ভয় করে। সে হয়তো ভয়টা কাটিয়ে তুলতে পারবে না, আবার হয়তো পারবে, কিন্তু সময় লাগবে। নম্রতা কতবার মাহিনকে রিজেক্ট করেছে তারও কোনো হিসেব নেই। আস্তে আস্তে নম্রতা পুরনো ভুলের পথে পা বাড়াবে, আশঙ্কাটা নেহাতি তুচ্ছ নয়। একবারের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি, আবারও একই ভুল করলে নিজেকে সামলাবে কি করে? এসব ভেবেই বিয়ে, প্রেম, ভালোবাসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সে। কিন্তু মাহিন কিছুতেই পিছু ছাড়ছে না। সভ্যতা চাইলে মাহিনকে আটকাতে পারত, কিন্তু সে এমন কিছু করবে না বুঝতে পারছে নম্রতা। এর পরিণতি কি হবে শেষে? মাহিনের পাগলামিতে সায় দিতে হবে না তো? ভাবলেই শিউরে উঠছে। সে অপেক্ষা করতে থাকে সভ্যতার জন্য। সভ্যতা আসলে বিষয়টি নিয়ে গুরুতর আলাপ করতে হবে। সভ্যতা শাওয়ার নিয়ে ফিরে আসলে তাকে সামনে বসিয়ে নম্রতা কঠিন স্বরে প্রশ্ন করে, কি প্ল্যান করছিস? একদম সত্যি কথা বলবি। সভ্যতা ফোনে চোখ রেখে বলল, আমি ভালো মানুষ খুঁজছি। তোরা তো বিয়ে শাদী করবি না, তোদের জন্য আমার আব্বু আম্মু নাতি নাতনির সুখ থেকে বঞ্চিত হবে।
এটা কি করে মেনে নেই? তাই তোদের জন্য, শুধুমাত্র তোদের জন্য স্যাক্রিফাইস করার কথা ভাবছি। বাধ্য হয়ে একটা ছোকরাকে ধরে তার গলায় মুক্তোর মালা হয়ে ঝুলে পড়ব। আপাতত এটাই আমার প্ল্যান। নম্রতা বিরক্ত চেহারায় বলল। মাহিনের কথা শুনতে চাচ্ছি। সভ্যতা অবাক হবার ভান করে। কে মাহিন? কোন মাহিন? তুই ছেলেদের কথা আমার কাছ থেকে জানতে চাচ্ছিস? তোর মনে হয় আমি ছেলেদের খোঁজ রেখে বেড়াই, বিশেষ করে ওইসব ছ্যাঁচড়াদের? আহ পিহু, উনি আমারও বড়, রেসপেক্ট দিয়ে কথা বল। বড় বলে ছ্যাঁচড়াকে ছ্যাঁচড়া বলা যাবে না? আশ্চর্য! সত্য বলতে দি থাকি, তোর মনে হয় না উনি ছ্যাঁচড়া? 2 বছর ধরে পেছনে পড়ে আছে। ভালো মানুষ হলে কেউ এমন করে? এসব ভালোবাসা নাকি ছ্যাঁচড়ামি? ভালোবাসার সংজ্ঞা কি বলতো? তোর ওই প্রতারিত হওয়া নাকি মাহিন ভাইয়ের রিজেকশন? আই মাস্ট সে আপু, লাভ ইজ আ ইরিটেটিং থিং, অ্যানোয়িং থট, নাথিং লেস অর মোর। সভ্যতা কথাগুলো বলে চলে গেল। নম্রতা বসে থেকেই বলল। ভালোবাসা সুন্দর পিহু, আমার জন্য তুই এমন হয়ে গেলি কেন? কতটা শক্ত হয়েছিস তা বুঝতে পারছিস? আমি তো চাইনি তুই এমন হ। পরিবারের সঙ্গে, বাইরের সবার সঙ্গে তোর এমন রুক্ষ আচরণ, সব দোষ আমার। সব কিছু আমার জন্য হয়েছে। আই এম সরি পিহু, আই এম রিয়েলি সরি। সভ্যতা ফেরত আসে এয়ারফোন নিতে। নম্রতাকে চোখের পানি ছেড়ে বিলাপ বকতে দেখে ভ্রু কুঁচকে বলে। You were just stop crying like a baby, আপু। সব সময় এমন ফ্যাচ ফ্যাচ করে কান্নাকাটি করিস কেন? আশ্চর্য! নম্রতা বলল। আমার পক্ষে আবার ভালোবাসা সম্ভব না পিহু, বোঝার চেষ্টা কর। সভ্যতা বিরক্তি নিয়ে বলল। আমার বোঝা লাগবে কেন? আমি বুঝে কি করব? যাকে বোঝানোর প্রয়োজন তাকে বোঝাও। মাহিনকে তুই সামলাতে পারবি, আমি না। আমি বললেও ও শুনবে না। সামলাতে পারবো? ওয়েট, তোকে প্রমাণ দিচ্ছি যে আমি মাহিন ভাইকে তোর পেছনে লাগাইনি। সভ্যতা মাহিনকে ফোন করলো। নম্রতা চুপচাপ বসে আছে। মাহিন ফোন রিসিভ করতেই সভ্যতা ঝটপট বলে ওঠে। I love you, Mahin. Forget that annoying kuhu and marry me, please. মাহিন গম্ভীর গলায় বলল। কি বললি? বাংলায় বলতে হবে, ইংরেজি বোঝেন না? না, বাংলায় বল। বিয়ে করুন আমাকে। কুহুর কথা ভুলে যান। এমনিতেও বিয়ে শাদী করবে না, করলেও সংসার করবে কিনা ঠিক নেই। ওর থেকে আমাকে বিয়ে করা বেশ লাভজনক। তাছাড়া আমি সংসার করতে বেশ আগ্রহী। পরশু নদীর পাড়ে আয়, দেখা করে জানাচ্ছি। সভ্যতা নম্রতার চেহারায় দৃষ্টি বুলিয়ে বলল। দেখা করে কেন শুনবো? আমি এখন জানতে চাই। আমাকে তো ভালো করে জানেন। উত্তর না শুনে ঘুমাতে পারবো না। দ্রুত বলুন। আমার প্রতি কোনো অনুভূতি কাজ করে না? একটুও না? আমি কি আপনার কুহুর মতন শ্যামলা, লেখাপড়ায় খারাপ, নাকি এতিম? নম্রতা তড়িৎ তাকালো সভ্যতার পানে। সভ্যতা এভাবে তিক্ত সত্যগুলো বলে উঠবে ভাবেনি সে। টলমল করে উঠল চক্ষুদয়। এই কারণগুলোই তো আরিফকেও দূরে সরিয়ে দিয়েছিল। মাহিন গম্ভীর গলায় বলল। ভালো একজনকেই বাসা যায়। আমাকে সেই একজন বানানো যায় না? আবদার সূচক বাক্য সভ্যতার। মাহিনের সরল স্বীকারোক্তি। না। সভ্যতা কলটা কেটে দিয়ে তাই ইশারা ভাব নিয়ে বলল। See, he didn't agree it. এখন আমি আর কি করতে পারি? লাজ লজ্জা ভুলে প্রপোজ করলাম। তোর জন্য আমার এই সম্মানহানি হলো। এখন আমি কিচ্ছু জানি না। পরশু নদীর পাড়ে গিয়ে আমি ডুবে যাওয়া সম্মান তুলে না আনলে তোর সাথে সকল সম্পর্ক ডিসমিস, অ্যান্ড আই মিন ইট ফর দ্য ফার্স্ট টাইম। নম্রতা ঠাই বসে শুনল সব কথা। সভ্যতা চলে গেল। আজ প্রথমবার সভ্যতার থেকে এত তিক্ত কথা শোনার পর অসহায় বোধ করছে নম্রতা। ওর বোন এমন ছিল না। সম্পর্ক অতীত নিয়ে ঘাটাঘাটি করতো না। সবসময় নম্রতার পাশে থাকতো। নম্রতাকে ডিফেন্স করে কথা বলতো। যেই সভ্যতার জন্যে নম্রতাকে কেউ আজে বাজে কথা বলতে পারতো না, সেই সভ্যতায় আজ এতগুলো কথা শোনালো।
ঘরের বাইরে চাচি জানের গলা শোনা যাচ্ছে। সভ্যতাকে তার অসংলগ্ন কথার জন্যে ক্ষমা চাইতে বলছে। নম্রতার চোখের সামনেটা ঝাপসা হয়ে আছে, পরিবারের বোঝা হয়ে যাচ্ছে সে। বয়স তো কম হয়নি, মানুষ তো ঠিকই বলে, আর কতদিন নম্রতা চাচা চাচির ঘাড়ে বসে খাবে। রাতে রেগে সভ্যতাকে চড় মারলেন ওর বাবা। জীবনে প্রথমবার নম্রতা ঠেকাতে গেলে সভ্যতার মা নম্রতাকে আটকালেন, বললেন, যাস না, ওর স্পর্ধা অনেক বেড়েছে। আবির কেমন যা নয় তাই বলছে, আব্বুকে শাসন করতে দে। কিন্তু আম্মু, ও ছোট। এর জন্যই শাসনের প্রয়োজন। নম্রতা কিছু বলতে পারল না। সভ্যতাও রাগ করে ছুটে গেল নিজের ঘরে। সভ্যতা ঘরের দরজা বন্ধ করে বসে আছে। নম্রতা গিয়ে দরজায় কড়া নাড়ে। ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। নম্রতা এবার কাঁদতে কাঁদতে বলল, দরজা খোল না। সভ্যতা চেঁচালো, চলে যাও। আমার ভুল, সব আমার ভুল। জাস্ট শাস্তি দিবি দে, তাও দরজা খোল পিহু। সভ্যতা দরজা খুলল। একদম স্বাভাবিক চেহারা তার, যেন কিছু হয়নি। অথচ নম্রতার কাঁদতে কাঁদতে মরমর দশা। সে ভেবেছিল সভ্যতাও ভেতরে বসে কাঁদছে, কিন্তু তার সে চিন্তায় পানি ঢেলে সভ্যতা ল্যাপটপে সিনেমা দেখছিল। সভ্যতা পুনরায় বিছানায় শুয়ে সিনেমা দেখতে শুরু করে। নম্রতা ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। সভ্যতা শক্ত গলায় বলে, এ বাড়ি থেকে দ্রুত চলে যা আপু, তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আব্বু আমাকে মারলো। এটা তো তোর বাড়ি না, তাও পড়ে আছিস কেন? নম্রতার ফোনে মাহিনের কল আসে। সভ্যতা সিনেমায় মনোযোগী। নম্রতা কল রিসিভ করতেই মাহিন বলল, কিছু জরুরি কথা বলার ছিল। পিহুর সঙ্গে তুমিও এসো। আর বিরক্ত করব না, শেষবারের মতো কথাগুলো শুনে যাও। জি, আসবো। পিহুর কথা শুনেছো? ও তোমাকে কিছু বলেছে? আপনাকে ভালোবাসে, এ ব্যাপারে। হ্যাঁ, আজ কী সব বলছিল বুঝতে পারিনি ঠিক কি বলতে চাইলো। ও আগেও কখনো এমন কিছু বলেনি। দেখা করে সবটা বলি, এখন একটু ব্যস্ত আছি। ও ওকে। নম্রতা ফোন রাখতেই সভ্যতা বলল, ডিস্টার্ব করিস না, একা থাকতে দে। তোর উপস্থিতিও আমার সহ্য হচ্ছে না। লিভ মি অ্যালোন আপু, পরে কথা বলিস। এখন আমার মেজাজ ঠিক নেই, মুখ দিয়ে আরো উল্টাপাল্টা কথা বের হবে, তখন কষ্ট পাবি। বল, যা ইচ্ছা বল, তবুও যাব না। আজ এখানেই থাকবো। ওকে ফাইন, আমি চলে যাচ্ছি। সভ্যতা সত্যি সত্যি উঠে চলে গেল। নম্রতা অশ্রুসিক্ত নয়নে কেবল তাকিয়ে রইল। গেস্ট রুমে এসে মহা ফ্যাসাদে পড়ল সভ্যতা। ফ্যান নষ্ট ঠিক করবে করবে করেও ঠিক করা হয়নি। বিছানায় মলিন চাদর, ফ্লোর ঝাড়ু দেওয়া হয় না ৩-৪ দিন হয়ে গেছে। মশাদের গোপন বৈঠক চলছে। যখন তখন তারা ক্লান্ত হয়ে আসছে, আর সভ্যতার তাজা রক্ত পান করে চাঙ্গা হচ্ছে। এমন জায়গায় আজ রাতে কিভাবে থাকবে সভ্যতা? মেজাজ খারাপ হচ্ছে, রাগ উঠছে। রেগে মাহিনকে কল করলো সে। রিসিভ করলো মাহিনের খালাতো ভাই আরশান। সভ্যতা ঠান্ডা মেজাজে বলল, মাহিন ভাইকে ফোনটা দেওয়া যাবে? আপনার মাহিন ভাই ওয়াশরুমে, সেখানে আপাতত ফোন পৌঁছানো যাবে না। আসলে একটু বলবেন, আমি কল করেছিলাম। আমি কে? সভ্যতা, নাম বললেই চিনবে। কিন্তু নাম্বার তো পিহু নামে সেভ করা। ওটা আমার ডাক নাম। দুঃখিত পিহু, এখন ফোন কাটলে আমি আপনার কথা মেহিনকে বলতে পারবো না। আমি পিয়নের কাজ করি না। আচ্ছা, আমি পরে কল করে নিব। সভ্যতা ফোন কেটে দিল। মাহিনের দিকে তাকিয়ে আরশান ভ্রুকুটি করে বলল, স্ট্রেঞ্জ, মাঝে এতদিন তোর সঙ্গে ওর যেমন কথা বলার স্টাইল দেখেছিলাম, আজ পুরোটাই চেঞ্জ। আমি তো ভেবেছিলাম ফোন দেব না বললে তর্ক জুড়ে বসবে, কিন্তু মেয়েটা ওর নামের মতোই বেশ সভ্য। মাহিন হেসে বলে, আমার সঙ্গে অমন করে কথা বলে। ওর ধারণা আমি গাধা, নয়তো ওর নরম বোনকে বিয়ের জন্য রাজি করাতে পারেনি কেন? 2 বছর ধরে ঝুলছিল কেন? ওর বোন কষ্ট পাবে এটা ওর পছন্দ না, তাই রেগে থাকে আমার ওপর। দ্রুত বিয়ে করলে ওর বোনটা সুখে থাকতো, কিন্তু তা হচ্ছে না।
আর এসবের সম্পূর্ণ দায়ভার নাকি আমার। কহু তোর আপন বোন না, রাইট? চাচাতো বোন। কুহুর মা বাবার মৃত্যুর পর পিহুর বাবা কুহুকে নিজের কাছে নিয়ে আসেন, নিজের পরিচয় বড় করেন। ওরা কুহুকে প্রচণ্ড ভালোবাসেন। সাইফুল আঙ্কেল মানে পিহুর বাবারা দুই ভাই। কুহুর বাবা বড় আর সাইফুল আঙ্কেল ছোট। আবিরের মা ওদের আপন ফুপু না, এমনই আত্মীয়তার সম্পর্ক আছে। কাছাকাছি বাড়ি, তাই ঘনিষ্ঠতা একটু বেশি ছিল। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি ঘুমাতে গেলাম, তুই জেগে থাক। তোর বউয়ের বোন কল করবে বোধ হয়। ঠিক 10 মিনিট পর সভ্যতা কল করলো। মাহিন কল রিসিভ করতেই সভ্যতার ডগরাই গলায় বলল, অনেক কষ্টে ম্যানেজ করেছি, প্রপোজালে যেন কোনো ভুল না হয়। আমি কিন্তু আর হেল্প করব না মাহিন ভাই, এবারই লাস্ট। অনেক রাত হয়েছে, জেগে না থেকে ঘুমা। আর ঘুম তোমাদের এক করতে গিয়ে আমি সোজা গেস্ট রুমে পৌঁছে গেছি, মশাদের সাথে আড্ডা দিচ্ছি। ওরা বলছে আমি গল্প করার জন্য চমৎকার মানুষ, তাই আমি যেন না ঘুমিয়ে ওদের সঙ্গ দিই। কি আর করব, তুমি তো জানোই আমি কারোর কথা ফেলতে পারি না, বাধ্য হয়ে ওদের কথাও শুনতে হচ্ছে। আহারে, কত কষ্ট হচ্ছে। এই কষ্টের বিনিময়ে আমি তোকে আমাদের সঙ্গে হানিমুনে নিয়ে যাব, রাঙ্গামাটি, সিলেট, বান্দরবনের এক্সক্লুসিভ ট্যুর। ইজ ইট ওকে? সভ্যতা মিনমিন গলায় বলল, অফার খারাপ না, তবে আমার বরকেও অ্যাড করো। সিঙ্গেল মানুষ, তোমাদের হানিমুনে গিয়ে কি করব, তার থেকে জোড়াই যাব। ইজ ইট ওকে উইথ ইউ? মাহিন হেসে বলল, ওকে, তাহলে এই কথাই ফাইনাল। নদীর পাড়ে এসে মাহিনকে নিজেদের অবস্থান জানাতে কল করে সভ্যতা। মাহিন কল রিসিভ করলো না, বরং দূর থেকে হাত নেড়ে ইশারা করলো। ইশারাটি দেখা মাত্রই মাহিনের পাশে দণ্ডায়মান ব্যক্তিটির ওপরও নজর পড়ে সভ্যতার। নম্রতা তাকে না চিনলেও সভ্যতা কিছুটা চেনে। মাহিন এসে ওদের সঙ্গে আরশানের পরিচয় করিয়ে দিল। সভ্যতা আরশানের সঙ্গে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে। নম্রতা ও মাহিন কথা বলছে। আজ নম্রতা প্রস্তুত হয়েই এসেছে। প্রথমে এসে মাহিনকে বোঝাবে, না বুঝলে রাজি হবে, তবে বিয়েটাই হবে, ভালোবাসা নিয়ে পরে ভাববে। সভ্যতা নম্রতার হাবভাব সম্পর্কে অবগত। নম্রতা ঠিক কি ভাবছে সেটাও বুঝতে পারছে, তাই দাঁতে দাঁত পিষে বলল, ওটাই হোক, ওসব ভালোবাসা দিয়ে কি হবে? আরশান ফোরন কেটে বলল, ম্যাডাম মনে হচ্ছে বেশি রাগী। ভালোবাসা এত পছন্দ কেন? ন্যাকামি হ্যাংলামি বেশি। ভালোবাসার বিরোধিতা করছি বিষয়টা এমন নয়, কিন্তু অতিরিক্ত আবেগ আমার পছন্দ না। এই যে দেখুন ওনার নম্রতা, অতিরিক্ত আবেগ ওনাকে আজ কোথায় এনে দাঁড় করিয়েছে। ওসব দেখলেই তো ভালোবাসার সাইড এফেক্টগুলো বোঝা যায়। আমি ওসব এফেক্টওয়ালা জিনিস ঠিক সহ্য করতে পারি না। সভ্যতার তৎক্ষণাৎ উত্তর। আরশান সভ্যতার খোঁচাগুলো শুনে হাসে। নম্রতার এই বোকামি তার ছোট বোন একদমই পছন্দ করে না, স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু মেয়েটার মেজাজ যৎসামান্য, অর্থাৎ একটুখানি খারাপ। ছ্যাঁতছ্যাঁত করে ওঠার স্বভাব আছে সভ্যতার। আরশান সভ্যতাকে আরেকটু তাকিয়ে দেখতে চায়, তাই রসিকতা ধরে রেখে বলে, তা তোমার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? যে বাসার দরজা, জানলা, ছাদ, দেওয়াল, মেঝে এবং বাসার ভেতরে থাকা মানুষগুলো ভালো, সেটাই ভালো, নাথিং এলস। আরশান হেসে ফেলল। সভ্যতা নম্রতাদের কথা শোনার চেষ্টা করছে। নম্রতা বলছে, বোঝার চেষ্টা করুন, এইভাবে সব হয় না। হোয়াইলের হয়। এখন বিয়েটা করবে কিনা সেটা বলো। সহ্য করতে পারবেন? আমি অন্য একজনকে এতটা ভালোবাসতাম যতটা হয়তো আপনাকেও বাঁচতে পারবো না। সভ্যতা ললাটে ভাঁজ ফেলে পড়ল, এই জন্যই এইসব ভালোবাসা আমার সহ্য হয় না। মানুষের জীবন ধ্বংস করতে এই প্রেম, ভালোবাসা, আবেগে যথেষ্ট। আমার আপুর অনুভূতির 12টা বাজিয়ে দিয়েছে। আরশান বুকের ওপর হাত গুজে বলল, শুনেছি তোমার ওই ভাইয়ের বউ ভেগে গেছে, তার আর কোনো খোঁজ পেয়েছো? কেন?
আপনি তার প্রতি আগ্রহী নাকি? আগ্রহী হলে বলুন, খোঁজ না থাকলেও জোগাড় করা যাবে। মেয়েটা দেখতে শুনতে ফার্স্ট ক্লাস, শুধু স্বভাব চরিত্র একটুখানি খারাপ। আপনার মতো সুদর্শনের পাশে তাকে বেশ মানাবে, কিন্তু জুই আপু সেটা মেনে নেবে বলে মনে হয় না। আরশান ভয় পাওয়ার ভান করে বলল। বাপরে, তুমি তো বেশ ডেঞ্জারাস মেয়ে। পরপরে চিন্তিত হলো কণ্ঠস্বর। জুইয়ের কথা জানলে কি করে? তুমি কি আমাকে আগে থেকেই চেনো? কিভাবে? সভ্যতা আর চোখে তাকালো। আরশানকে চিন্তিত দেখে বেশ বিরক্ত হলো। অতিষ্ঠ কণ্ঠে বলল, আপনি একটু চুপ করবেন? আপনার জন্য আমি ওদের কথাবার্তা শুনতে পাচ্ছি না। এখন যদি চুপ না করেন, ডেঞ্জারাস কাকে বলে, কত প্রকার, তা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। আমাকে চেনেন না আপনি। আমি যদি বলি, আমি যা বলি তাই করি। আর হ্যাঁ, আপনাকে কিছুটা চিনি, ছবি দেখেছি। জুই আপুর কাজিন আমার সাথে একই কোচিংয়ে পড়ে। আবার আর বিরক্ত করবেন না আরশান ভাই, আমাকে আপুদের দেখতে দিন। কথাগুলো বলে সভ্যতা পুনরায় নম্রতাদের দিকে তাকালো। মনোযোগী হলো নম্রতাদের প্রতি। আরশান প্রথমে জুয়ের কথা শুনে চমকালেও এখন সবকিছু জেনে মুচকি হেসে সভ্যতাকে দেখছে। মেয়েটা কত ব্যাকুল মাহিন ও নম্রতার কথা শোনার জন্য, কত চেষ্টা করছে দুজনকে এক করার। এখনকার যুগে সভ্যতার মতো বোন পাওয়া বেশ দুষ্কর। নম্রতা ভাগ্যবতী, ওর কাছে এমন সুন্দর একটি পরিবার ও সভ্যতার মতো বোন আছে। আরশান সভ্যতার ওপর থেকে দৃষ্টি সরিয়ে মাহিনকে ওপর দৃষ্টি নিবদ্ধ করলো। নম্রতা বলছে, আমাকেই কেন বিয়ে করতে চাচ্ছেন? দেখুন, বোঝার চেষ্টা করুন। আপনি আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করেন। আমি আপনার যোগ্য নই মাহিন। তোমাকে চাওয়ার একটাই কারণ কুহু, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি কেন? পৃথিবীতে এত মেয়ে থাকতে আমাকে কেন ভালোবাসলেন? আমারও একই প্রশ্ন। পৃথিবীতে এত মেয়ে আছে, তবুও তোমাকে কেন ভালোবাসলাম? তোমার প্রতি এই অনুভূতি কেন জন্মালো, সেটা জানার জন্যই বিয়েটা করতে চাই। তুমি চাইলে আমাকে সব প্রশ্নের উত্তর দ্রুত পেতে সাহায্য করতে পারো। একবার শুধু চেয়ে দেখো। নম্রতা দীর্ঘশ্বাস ফেলে। সভ্যতা আরশানকে প্রশ্ন করে, আপনার কাছে ভালোবাসার অর্থ কি আরশান ভাই? বিশ্বাস বিভ্রান্ত পথিকের শেষ গন্তব্যস্থল। বিশ্বাস বিভ্রান্ত পথিকের শেষ গন্তব্যস্থল। ক্লান্ত মনের একটি সুখের নীড়। যখন অসহায়ত্ব নিঃসঙ্গতা ঘিরে ধরে, তখন আমি আছি বলার মতন মানুষ থাকে ভালোবাসায়। সভ্যতা কৌতুকে বলল, আসলে কি ভালোবাসায় এইসব থাকে? আরশান গম্ভীর কণ্ঠে বলল, ভালোবেসে দেখো এইসব থাকে কিনা, নিজেই বুঝে যাবে। এখন বিশ্বাস না করলেও তখন বিশ্বাস করবেই যে আরশান ভাই মিথ্যা বলেনি। সভ্যতা আরশানের কথায় গুরুত্ব দিল না। কয়েক মুহূর্ত অতিবাহিত হলো। ধীরে ধীরে নম্রতার মন গলতে শুরু করে। মাহিনের প্রস্তাবে অবশেষে রাজি হলো নম্রতা। মাহিনকে সে বিয়ে করবে। সভ্যতা ছুটে গিয়ে নম্রতাকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরেই কেঁদে ফেলে। সে দিনের কঠোর আচরণের জন্যে ক্ষমা চায়। সভ্যতাকে ক্ষমা চাইতে দেখে নম্রতাও কেঁদে ফেলল। এবার সভ্যতা কান্না থামিয়ে নাক টেনে বলল, কাঁদিস না, কাঁদলে তোকে বিশ্রী লাগে। নম্রতার কান্না থেমে গেল। মাহিনরা আছে সামনে পড়তেই লজ্জা পেল। সবাই রেস্তোরাঁয় এলো। সভ্যতা ও নম্রতার চেয়ার টেনে ওদের বসতে সাহায্য করে মাহিন। এরপর নিজের চেয়ারে বসে বলল, এবার আমার শালিকার জীবনও এমন কেউ আসুক যে এই মেয়েটাকে তার মতো করে ভালোবাসবে, আগলে রাখবে, মেজাজ সামলে রাখবে, সকল আবদার পূরণ করবে, আদরে রাখবে, যত্নে রাখবে, সুলতানার মতো ট্রিট করবে। দোয়া করে দিলাম, শীঘ্রই এমন একজন সুলতানের আগমন ঘটবে আমার শাহজাদির জীবনে। এত সুন্দর দোয়া করার জন্য তোমাকে ধন্যবাদ মাহিন ভাই। আমিও তোমার পক্ষে। দ্রুত এই সিঙ্গেল জীবনের ইতি টেনে তোমাদের সঙ্গে হানিমুনের ট্রিপটা দিতে চাই। বাট আমার স্বপ্নের রাজকুমার মনে হয় ঘোড়ার বদলে কচ্ছপের পিঠে চড়ে আসছে। যাই হোক, আসলেই হবে। কিসে চড়ে আসছে সেটা ম্যাটার করে না। তুমি শুধু এটা মনে রেখো,
ট্রিপের পুরো খরচ তোমার। তোমাদের জন্য এত কষ্ট করেছি, এই হক আমি ছাড়বো না। অবশ্যই। তোর কি মনে হয় সামান্য টাকা নিয়ে আমি কার্পণ্য করব? প্রথম হানিমুন তো হবেই, প্রয়োজনে আরেকবার যাব। সেকেন্ড হানিমুন দেশের বাইরে করব, সেই খরচও আমি দেব। আরশান, তোর কাজও সেরে ফেল, শুভ কাজে দেরি করতে নেই। সভ্যতা সাই দেয়। হ্যাঁ আরশান ভাই, আপনিও দ্রুত বিয়ে করে ফেলুন, তারপর আমরা 6 জন মিলে দেশ বিদেশ ঘুরে বেড়াবো। আরশান জুইকে ভিডিও কল করলো। জুইয়ের সঙ্গে সবার কথা বলিয়ে দিচ্ছে। সভ্যতাকে জুই অনেক আগে থেকে চেনে, তাই দুজনের মধ্যে দ্রুত সখ্যতা গড়ে ওঠে। নম্রতা মৃদু হেসে সবকিছু অবলোকন করছে। আজ সভ্যতা ভীষণ খুশি, অবশেষে তার আপু আর মাহিন ভাই এক হচ্ছে। পিহুর কুহু আপু এমন একজন জীবনসঙ্গী পাচ্ছে যে কুহুকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবে। সভ্যতা নম্রতার চেহারায় দৃষ্টি নিবদ্ধ করে মুচকি হাসে, মনে মনে বলে, তোকে বলেছিলাম না আপু, তোর জীবনেও ভালোবাসা আসবে, আরিফ ভাইয়ের থেকেও বেটার কেউ আসবে। দেখ, সে এসেছে। হয়তো তোর আকাঙ্ক্ষার মানুষ নয় সে, কিন্তু আমি জানি মাহিন ভাই ঠিক তোর মন জয় করতে পারবে। বাড়ি ফিরে নম্রতা চুপচাপ নিজের ঘরে চলে যায়। সেটা দেখে সভ্যতার কপালে ভাঁজ পড়ে। সভ্যতা শুনেছে এই সময় অর্থাৎ প্রেমিক পুরুষ পাওয়ার পর নারীর মনে এক বিশাল পরিবর্তন আসে। ফুরফুরে লাগে সব কিছু, আনন্দের ঝলক থাকে চেহারায়, উৎফুল্ল থাকে, চঞ্চল হয়ে ওঠে। প্রেমিকের জন্য মন ছটফট করে, কিন্তু নম্রতা নামক মেয়েটার মাঝে তেমন কোনো লক্ষণই নেই। মনে হচ্ছে ওকে জোর করে বিপত্নিক আরিফের মতো কোনো দুশ্চরিত্র ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। সভ্যতা কিছুটা হতাশ হয়, পরে ভাবে নম্রতার স্বভাবই একটু অস্বাভাবিক। অস্বাভাবিক মানুষ স্বাভাবিক কাজ করতে পারবে না। সভ্যতা হাই তুলল। আজ অতিরিক্ত খাওয়া হয়ে গেছে, ঘুম আসছে। চোখ মুখ ধুয়ে বিছানায় গড়িয়ে পড়ে সে। বালিশে মাথা রেখে 2-4 মিনিট কাটানোর পর ঘুম বাবাজি গায়েব। ঘুম চলে যাওয়ার পর এবার সভ্যতা ফোন নিয়ে বসলো। নিজের ছবি আপলোড করার পর ইদানিং ছেলেদের প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। প্রোফাইল লক করা নয়, তাই কমেন্টে তাদের ওয়াও, গর্জিয়াস, বিউটিফুল, নাইস, অ্যাট্রাক্টিভ শব্দের বন্যা বয়ে যাচ্ছে। সভ্যতা জানালার গ্রিলে পা বাঁধিয়ে পা নাচাতে নাচাতে সেসব দেখছে। নম্রতা কড়া নাড়ে দরজায়। সভ্যতা ঘাড়ে সামান্য কাত করে দরজার দিকে তাকায়। নম্রতা ঘরে ঢুকে বলল, কি করছিস? সভ্যতা গুরু গম্ভীর স্বরে বলল, বুঝলি আপু, এবার মনে হয় আমারও খুব দ্রুত বিয়ে হয়ে যাবে। বেশি দিন এ বাড়িতে থাকতে পারবো না। আমার ছবি প্রকাশ করার পর ছেলেগুলো বেশ আগ্রহ দেখাচ্ছে। কয়েকজন ঠিকঠাক পাত্র নকটক দিচ্ছে, খোঁজ খবর নিতে চাচ্ছে। এটা ডাক্তার, অর্থোপেডিক না কি যেন, হাড়ের ডাক্তার মেবি। কিন্তু এই ডাক্তারকে পছন্দ হচ্ছে না, বয়স একটু বেশি মনে হচ্ছে। দেখ, এটা বুয়েটিয়ান, বাট রাজনীতির সাথে যুক্ত। এই আপু, এই ছেলেটা দেখ, মারাত্মক কিউট না বল? কিন্তু আমার থেকে ছোট মনে হয়। ছোট হলেও এত লম্বা, উফ। এইসব বিয়ে আর পাত্র বাছাই করা আমার পক্ষে অসম্ভব। এসব এত কঠিন কেন রে? নম্রতা হেসে বলল, এদেশের ছেলে যখন পছন্দ হচ্ছে না, তখন অন্য দেশের ছেলে দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখতে পারিস, কিন্তু ছেলে যেন খাঁটি বিদেশি হয়। এদেশের কেউ অন্য দেশে গিয়ে থেকে আবার ফিরে এসেছে এমন ছেলে যেন না হয়। স্পষ্ট ভাষায় আরিফ ভাইয়ের মতো কাউকে চাচ্ছি না। আচ্ছা, আর কিছু? সভ্যতা সন্দিগ্ধ চোখে তাকিয়ে বলল, আরিফ ভাইয়ের ঘটনার সঙ্গে অল্প স্বল্প সাদৃশ্য আছে তেমন কাউকেও চাচ্ছি না। আরেকটা বিষয় আছে, আজ মাহিন ভাই তোর হাত ধরার সময় যেভাবে লজ্জা পেলি, আমি তো চিন্তায় পড়ে গেছি সেটা দেখে। নম্রতা থতমত খেয়ে বলল, প্রথমবার তো, তাই একটু লজ্জা লাগছিল। কিন্তু তোর চিন্তা কি নিয়ে? কি হয়েছে? সভ্যতা নির্বিকার ভঙ্গিতে নির্লিপ্ত কণ্ঠে বলল, এখনো কিছু হয়নি, তবে হবে। আমার মনে হয় আমি তোদের মতো লাজুক নই। আমার পাশে এসে কেউ বসলে, হাত টাত ধরলে আমি বোধহয় লজ্জা টজ্জা পাবো না রে আপু। এমন রোমান্টিক মোমেন্টে লজ্জা পাওয়া অতি আবশ্যক একটি বিষয়, কিন্তু আমার কেন জানি লজ্জা ঠিক আসে না। প্রতিটি বরই বোধহয় একটু লাজুক বউ পছন্দ করে,
কিন্তু আমার বর আমার মতো লজ্জাহীন আচরণে খুবই হতাশ হবে। তার হতাশার কারণ হব আমি। এটা ভেবেই চিন্তা হচ্ছে কি করা যায় বলতো। নম্রতা হাসি চেপে গম্ভীর কণ্ঠে বলল, তাহলে তোর জন্য আমরা একটা লাল টুকটুকে লাজুক বর খুঁজে আনবো। রোমান্টিক মোমেন্টে লজ্জা পাওয়া আবশ্যক হলে সে লজ্জা পাবে, আর তুই দেখবি ব্যাস সমস্যার সমাধান হয়ে গেল। ঠিক আছে? বলতে বলতেই হেসে ফেলল নম্রতা। সভ্যতা নম্রতার উপহাস শুনে রাগান্বিত দৃষ্টিপাত নিক্ষেপ করে। নম্রতার সঙ্গে তর্ক করতেই যাবে এমন সময় সভ্যতার মনে পড়ল আগামীকাল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। ওরা সব বন্ধুরা শাড়ি পরবে ঠিক করেছিল। দুপুর ধরে নম্রতাকে নিয়ে ব্যস্ত থাকায় বিষয়টি মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। সভ্যতা চিন্তিত চেহারায় নম্রতাকে উপেক্ষা করে দ্রুত উঠে আলমারির কাছে চলে যায়। শাড়ি বাছতে হবে। নম্রতাও হাসি থামিয়ে এগিয়ে আসে সভ্যতাকে শাড়ি বাছতে সাহায্য করার জন্য। মেরুন রঙের শাড়ি পরেছে সভ্যতা। নম্রতা ওকে সাজিয়ে দিচ্ছে। যদিও এটার প্রয়োজন ছিল না, কিন্তু নম্রতা সেটা শুনলে তো। কুচি ঠিক করে নম্রতা প্রশ্ন করে, তোর কি কাউকেই ভালো টালো লাগে না? সভ্যতা আয়নার দিকে তাকিয়ে চুল খোপা করে উত্তর দিল, একজনকে লেগেছিল। সপ্তাহখানেক আগে ডেয়ার খেলতে গিয়ে প্রপোজও করেছি। ছেলেটা সেখানেই কাত। সেন্সলেস হয়ে পড়ে গেল কেন বুঝলাম না। নম্রতা আঁচল ঠিক করে বলল, সব সময় টময়ের মতো থাকলে ভয় তো পাবেই। সারাদিন সবাইকে ধমকে ভয় দেখিয়ে চলিস কেন? একটু নরম হতে পারিস না? আর 4 দিন পর আমার বিয়ে, আমি চলে গেলে একা একা কি করবি শুনি? সভ্যতা উত্তর দিল না। নম্রতা কিছুটা থেমে পুনরায় বলল, 4 মাস আগেও কলেজের অনুষ্ঠানে গিয়ে এই শাড়ি নিয়ে কি সব ঝামেলা পাকিয়েছিলে, আজও শাড়ি পরে যাচ্ছিস? আজ তো কোনো অনুষ্ঠান নেই তাহলে? কিছুদিন পর ফেয়ারওয়েল, তাই বন্ধুরা মিলে একটু ঘুরতে যেতে যাচ্ছে। ওরা শাড়ি পরবে, তাই আমাকেও পরতে হবে। এমন বিশেষ বিশেষ ক্ষেত্রে ড্রেস কোড ফলো করা উচিত। নরম হলো নম্রতা। নিষ্প্রভ স্বরে বলল, আচ্ছা। সভ্যতা গুরুগম্ভীর কণ্ঠে বলল, 1 মিনিট আপু, আমার কথা এখনো শেষ হয়নি। গতবার কলেজের অনুষ্ঠানে আমি কোথায় ঝামেলা পাকালাম? কেউ যদি আমার শাড়ির আঁচল ধরে টানে বেয়াদবি করে, আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব? ওর কপাল ভালো যে শুধু দেওয়ালের সঙ্গে টাক দিয়ে কপাল ফুটিয়ে দিয়েছি। শালা বেয়াদব। নম্রতা খোপায় বেলি ফুলের মালা গুজে বলল, এসব আমাদের আগে বলিসনি কেন? সব কথা চেপে রাখিস কেন? আর কাউকে না বলিস, আমাকে তো বলতে পারিস। সভ্যতা এবার শক্ত চেহারায় ঘুরে তাকালো। নম্রতা একটু দূরে সরে দাঁড়ায়। সভ্যতা চোখ রাঙিয়ে বলে, তোর কি হয়েছে বলতো? সকাল সকাল এসব ফালতু টপিক নিয়ে কথা বলা স্টার্ট করলি কেন? আমি কখন কথা চেপে রাখি? আমি শুধু তখনই উত্তর দেই যখন প্রশ্ন করা যায়। আমি শুধু তখনই উত্তর দিই যখন প্রশ্ন করা হয়। আগে এভাবে প্রশ্ন করিসনি তাই উত্তর পাসনি। আর টমবয় কি? আমি জাস্ট নিজেকে সেফ রাখতে মারপিট শিখেছি। আমাকে টিস করে কোনো বীর পুরুষ যাতে পালাতে না পারে তাই। লাস্ট ওয়ান, ভালোবাসা। আমি তো আগেই বলেছি ওসব আমার দ্বারা হবে না। ক্লাসমেট থেকে শুরু করে সিনিয়র সবাই আমাকে ভয় পায়, কারণ আমি কারোর তালে তাল দিতে পারি না। ভুলভাল কিছু দেখলে মুখ ফসকে উচিত কথা বলে ফেলি। হাতও চলে। যারা এভারেজ স্টুডেন্ট তারা মনে করে আমার চেহারা বেশি সুন্দর আর রেজাল্টও বেশ ভালো হওয়ায় ওরা পাত্তা পাবে না, তাই সামনাসামনি কেউ প্রেম ভালোবাসার প্রস্তাব দেয় না। বাকিদের ধারণা আমার যে বর হবে তার কপালে দুঃখ আছে। ইটস ওকে, আমাকে সামলানোর টাফ এটা জানি আমি। সেই জন্য তো ওয়েট করছি একজন বুদ্ধিমান ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষের জন্য। নম্রতা মৃদু হাসে। সভ্যতা এই হাসির অর্থ জানে, তাই নম্রতার ভুল সংশোধনের জন্য ইঙ্গিতপূর্ণ বাক্যে বলল, তোর কাজিনরা নাকি তাদের কাজিনদেরও ধরে আনছে? আজকে এসব আসবে নাকি? আজকেই আসবে নাকি? তোর কাজিনদের তাও একটু সহ্য করা যায়, কিন্তু কাজিনের কাজিনদের একদম না। বিয়ের ইভেন্ট না হলে আমি ওদের এ বাড়িতে অ্যালাউ করতাম না। যত সব আনওয়ান্টেড গেস্ট, বুঝতে পেরেছিস? আমার জন্য ওরা একেবারেই অনাকাঙ্ক্ষিত অতিথি।
নম্রতা হেসে বলল, ওরা অতটাও খারাপ না, তুই একটু বাড়িয়ে বলছিস। বুঝি সব। কার জন্য বলছিস, কাকে তোমার আন্ডারওয়ার্ল্ডের গেস্ট মনে হয় সেটাও জানি। জানলেই ভালো। আমি আগেই বলে রাখছি আপু, ওসব বিলেত ফেরত অশুদ্ধ পুরুষকে আমি বিয়ে করব না। আমার বিয়ে আমাকে না জানিয়ে ঠিক করে ফেললো। দরকার পড়লে কোনো ক্যাবলা কান্তকে বিয়ে করব, তবুও অমন বিলেত ফেরত ক্যারেক্টারলেস ছেলেকে বিয়ে করা অসম্ভব। যেসব ছেলেদের চেহারা সুন্দর, এদের চরিত্র চেহারার মতো সুন্দর হয় না। এরা এক একটা প্লে বয় হয়। কথার চালে আর রূপের চাদর বড়শিতে মেয়েদের চোখের পলকে তুলে ফেলে। আমার বর এমন হবে তা আমি মানতে পারবো না। এই ছেলে বাদ। ওকে এত ভালো লাগলে তুই নিজে বিয়ে করে নে, আমি গেলাম। সভ্যতা চলে গেল। নম্রতা হতাশ চোখে তাকিয়ে মায়ের কাছে গিয়ে বলল, পিহুর সেরকম কোনো রকম পছন্দ নেই আম্মু। সমস্যা হচ্ছে ছেলের চরিত্র নিয়ে। ওর মাথায় এটা গেঁথে গেছে যে আবিরের সঙ্গে কিছুটা মিল থাকলে সেও আবিরের মতোই হবে। চিন্তা করো না, ওকে রাজি করানো যাবে, আমি আছি না। ওকে সব কিছু জানানো হয়েছে, বলা হয়েছে ছেলেটা আবিরের মতো না, তারপরও জেদ ধরে বসে আছে। এত ভালো ছেলেকে পছন্দ হচ্ছে না, এমনি কার মতো হয়েছে? তিক্ত মেজাজে বললেন মা। বাবা পাশ কাটিয়ে যেতে যেতে বললেন, আমার মতো সব থেকে খারাপ জিনিস পছন্দ হয়, ভালো জিনিস সহ্য হয় না, বিশেষ করে বিয়ের ক্ষেত্রে। মা রেগে গেলেন। কি বললে তুমি? বিয়ের ক্ষেত্রে তোমার পছন্দ খারাপ হয়েছে? বিয়ের এতগুলো বছর পর এখন এসব শোনা লাগছে? এতই যখন অপছন্দ হয়েছিল তখন বিয়েটা করলে কেন? তোমাকে আমি বলেছিলাম বিয়ে করতে, এমন ভাব করছো যেন বিয়ে করে আমাকে উদ্ধার করে দিয়েছো। উদ্ধারিত করেছি। আমি বিয়ে না করলে তোমার মতো মহিলাকে আর কে বিয়ে করত? তোমার কৃতজ্ঞ থাকা উচিত আমার প্রতি। আমি বিয়ে করেছি বলে আমার মতো ভালো একটা মানুষের বউ হতে পেরেছো। কৃতজ্ঞ? হ্যাঁ, শুনলি তো কুহু, তোর বাবা কি বলছে, আমি নাকি কৃতজ্ঞ থাকবো। এরপর বাবার দিকে তাকিয়ে বললেন, কৃতজ্ঞ তো তোমার থাকা উচিত। আমি বলে তোমার সাথে সংসার করছি, অন্য কেউ হলে তোমাকে কবেই ছেড়ে দিত। নম্রতা ঠোঁট চেপে হাসে। বাবা কারণে অকারণে রাগিয়ে দেয় মাকে। তারপর আধা ঘন্টায় ঝগড়া চলে। আধা ঘন্টা পর বাবা নিজে এসেই রাগ ভাঙান। মায়ের পছন্দের খাবার কিনে আনেন, ফুল কিনে আনেন। তাই এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। তাদের ঝগড়া মান অভিমান এভাবে চলতে থাকুক, মান অভিমান এভাবে দূরে থাকুক। নম্রতাকে গেস্ট রুমগুলো ঠিক করতে হবে। দুপুর 3টায় বাড়ি ফিরল সভ্যতা। বাড়ির সামনে 3-4টে বাইক রাখা। নম্রতার কাজিনরা চলে এসেছে। সভ্যতার হাসি হাসি চেহারা আরক্ত হলো ক্রোধে। সভ্যতা বলেছিল সে আপাতত বিয়ে নিয়ে ভাবছে না, তারপরও বিলেত ফেরত মানুষটি চলে এলো। ব্যাটার কোনো মান সম্মান নেই নাকি? বসার ঘরে বসে আছে প্রায় 15-16 জনের মতো। সভ্যতা সবাইকে ডিঙিয়ে নিজের ঘরে যেতে লাগলো। যাওয়ার সময় শুনলো নম্রতা কাউকে বলছে, ওটা পিহু। সভ্যতা বিরক্ত হলো। পরিচয় করানোর স্টাইল ভালো লাগলো না। এভাবে কে পরিচয় করায়? পরিচয় করাবে রাজকীয়ভাবে, নাম, বংশের নাম, চমৎকার স্বভাব এবং প্রশংসার সাথে। দুম করে ওইটা পিহু বলে চিনিয়ে দিলেই হলো। সভ্যতা একবার পেছনে তাকালো। সবাই ওর দিকেই চেয়ে আছে। সভ্যতা অপ্রস্তুত হয় না। সবার চেহারায় নজর বুলিয়ে পুনরায় হেঁটে চলে আসে নিজের ঘরে। আসার সময় ভাবতে থাকে এদের মধ্যে সেই পাত্র কোনটা। পাত্রের ছবি আছে ফোনে। সভ্যতা শুনেছে পাত্র দারুণ হ্যান্ডসাম, কিন্তু যখন ছবি পাঠানো হয়েছিল তখন হঠাৎ বিয়ের কথা শুনে রাগে বিরক্তিতে ছবিটি দেখেনি সে। তাই ঘরে ঢুকেই প্রথমে দরজা লাগিয়ে শাড়ি পাল্টে 3 পিস পরে নিল। আজ ভ্যাপসা গরম পড়েছে। নম্রতা শরবত রেখে গিয়েছিল ঘরে। সভ্যতা শরবতের গ্লাস নিয়ে শরবত পান করে। বিছানার ওপর ফোন নিয়ে বসলো। ছবিটি নম্রতা পাঠায়নি, পাত্র স্বয়ং পাঠিয়েছিল। সভ্যতা সব মেসেজ ও ইমেল চেক করছে। হোয়াটসঅ্যাপ চেক করতে করতে একটি নাম নজরে আসে, ওসমান সিকান্দার। সভ্যতা এই নামে কাউকে চেনে না, তাই মেসেজ অপশনে ঢুকলো। দেখলো
নেট কার্ডে যেমন ছবি তোলা থাকে তেমন একটি ছবি পাঠিয়ে রেখেছে কেউ। ক্লিন শেপ, কিছুটা ক্লিন শেপ, ধবধবে সাদা চেহারা, বাদামি মণি, কিছুটা সুদর্শন হলেও আপাতত সভ্যতার পছন্দ হচ্ছে না তাকে। ছবিটি দেখে সভ্যতার এটাও মনে পড়ল এমন কাউকে সে ড্রয়িং রুমে দেখেনি, অর্থাৎ এই ছেলেটা পাত্র নয়। আর কারোর কোনো ছবি নেই, আর কেউ কোনো ছবি পাঠায়নি। তাহলে কি মিথ্যে বলা হয়েছে? সভ্যতার মেজাজ বিগড়ে গেল। ওর সঙ্গে এ কেমন তামাশা! রেগে বড় বড় পা ফেলে ঘর থেকে বের হলো সে। ফোনের দিকে চোখ তার, এখনো সে পাত্রের ছবি খুঁজছে। এমন সময় শক্ত কিছুর সঙ্গে মাথা ঠেকল। সামান্য ব্যথা পেয়ে সভ্যতা তার রাগান্বিত কঠিন চেহারাটি উপরে তুলে রাগত স্বরে বলল, কে? কিছুটা সময় নিয়ে এক পুরুষালী কণ্ঠস্বর বলে উঠল, মাসহুদ নাম আমার, এবং তোমার ভাষায় আমি তোমার সেই অনাকাঙ্ক্ষিত অতিথি। সভ্যতা স্তব্ধ হয়ে যায়। একবার ফোনের দিকে আর একবার সামনে দণ্ডায়মান মানুষটির দিকে তাকিয়ে রূঢ় কণ্ঠে বলল, অনাকাঙ্ক্ষিতর ব্যাপারটা কি আপু বলেছে? না, তোমার চেহারা বলছে। তোমার চেহারায় স্পষ্ট ফুটে উঠছে তুমি মনে মনে আমাকে গালি দিচ্ছ, আমার নাম ও চরিত্রের 12টা বাজাচ্ছ। সভ্যতা দ্রুত ফোন সামনে নিয়ে নিজের চেহারা দেখল, চিন্তিত কণ্ঠে বলল, কি আশ্চর্য, আমিও তো দেখতে পাচ্ছি। আমার কপালে স্পষ্ট লেখা, এই ছেলের সাথে তোর বিয়ে হলে তুই জীবনেও শান্তি পাবি না। সভ্যতা, সিরিয়াসলি এইসব সত্য বাক্য কি করে ফুটে উঠেছে ললাটে? আমাকে দ্রুত মেকআপ করতে হবে, নয়তো বাকিরাও দেখে ফেলবে, তখন কষ্ট পাবে। নিজেদের ভুল ডিসিশন নিয়ে তাদের কষ্ট দেওয়া যাবে না, কিছুতেই না। সভ্যতা তড়িঘড়ি করে নিজের ঘরে ঢুকে গেল। মাসুদ সভ্যতার চাওয়ার পথে চেয়ে থেকে মৃদু হাসে। চমৎকার মেয়ে, কি সুন্দর মার্জিত ভাষায় এক লাইনে চরম অপমান করে গেল। ওদিকে সভ্যতা ঘরে ঢুকে দরজা লাগিয়ে চড়ে চড়ে শ্বাস নিচ্ছে। হাতে থাকা ফোনটির ওপর ভীষণ বিরক্ত বোধ করছে। ফোনে ভাসমান ছবিটির দিকে সন্দিগ্ধ চোখে চেয়ে তপ্ত বিরক্ত কণ্ঠে বলল, আজকের পর থেকে ছবি দেখে কারোর চেহারা নিয়ে মন্তব্য করব না। মানুষ ছবিতে আর বাস্তবে সবসময় এক হয় না। উফ, এই লোকটা এত সুন্দর কেন? একে বিয়ে না করা চরম ভুল ডিসিশন হবে, কিন্তু শুধু রূপ দেখে হ্যাঁ বলাও ঠিক হবে না। আমার এটা ভুলে গেলে চলবে না, আরিফ ভাই এবং তার মধ্যে কত কত মিল। সুন্দর চেহারা, পড়ার খাতিরে বিদেশে যাওয়া, সেখানে চাকরি করা, থাকতে চাওয়া, মায়ের ব্ল্যাকমেইলে দেশে ফেরা, মায়ের অসুস্থতা। আরিফ ভাইকে চিনি, তারপরও দেশের বাইরে গিয়ে মেয়েদের চক্করে পড়ছে। চেনা মানুষের ওই দশা হলে এই অপরিচিত লোকটা, ওনার ব্যাপারে তো কিছুই জানি না, চরিত্র কেমন তাও জানি না। সাদা চামড়ার মেয়েদের সঙ্গে চলাফেরা করা ছেলে আমাকে বিয়ে করতে চাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো গলদ আছে। ওরে আমার লাইফটা এরা কত কমপ্লিকেটেড করে দিল কেন? দরজায় টোকা পড়ে। অকস্মাৎ আওয়াজে ভরকে গেল সভ্যতা। গলার স্বর কেঁপে উঠল। কে? মাসুদ থমথমে গলায় বলল, আমি তোমার সঙ্গে কিছু কথা আছে, দরজা খোলো। আমার এখন কথা বলার মুড নেই, পরে আসুন। আমি বিলেতে কারোর সঙ্গে থাকিনি, এটার প্রুফ নেবে না? মাসুদের কণ্ঠে ঠাট্টা প্রকাশ পায়। সভ্যতা এবার রেগে যায়। দ্রুত দরজার কাছে এসে দরজা খুলে গম্ভীর গলায় বলল, প্রয়োজন নেই। হতে পারে প্রুফের নামে সাজানো গল্প শোনাচ্ছেন। এইসব আপনাদের জন্যে কঠিন কিছু নয়। আপনি যে প্রচুর চালু তা আপনাকে দেখলেই বোঝা যায়। মাসুদ ঘরে ঢুকে বলল, চালু, এটা নেগেটিভ ওয়ার্ড হয়ে যাচ্ছে না? বুঝলাম আমি অনাকাঙ্ক্ষিত, তোমার আমার প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই, কিন্তু তারপরেও এভাবে অপমানজনক শব্দ প্রয়োগ করা কি ঠিক হচ্ছে সভ্যতা? আমি তোমার শিক্ষা দেখে অবাক হচ্ছি। আমাকে তো বলা হয়েছিল যথেষ্ট সভ্য মার্জিত মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। সভ্যতা বুকের ওপর হাত গুজে কঠিন গলায় বলল, আমার চেহারায় কোথাও কি নির্বোধ লেখা আছে? দেখুন, বয়স অল্প হতে পারে, কিন্তু আমি প্রচন্ড শেয়ানা।
আপনি যে ইচ্ছে করে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাচ্ছেন তা বুঝতে পারছি আমি। তাই এইসব বাচ্চা ভোলানো কথায় নাটক করে আমাকে কনভিন্স করা অসম্ভব। তাছাড়া আপনার কাজিনের ঘটনাই দেখুন, তাকে দেখার পর আমি কিছুতেই আপনার ফাঁদে পা দেব না। সো ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। মাসুদ সভ্যতার দিকে এগিয়ে আসে। যেখানে মাসুদ অন্য মেয়েদের দিকে তাকালেও তারা লজ্জায় নইয়ে পড়ত, সেখানে সভ্যতার চেহারায় লজ্জার লেশ মাত্র নেই। সভ্যতা নির্বিকার ভঙ্গিতে সামনে দণ্ডায়মান মাসুদের চেহারা অবলোকন করছে। মাসুদ অতীতের কথা ভাবে। বহু নারীর আকাঙ্ক্ষিত সেই স্বপ্নের পুরুষ মাসুদ আজ নিজেরই হবু বউয়ের অনাকাঙ্ক্ষিত অতিথি মনে পড়লেই ব্যাপক বিরক্তি লাগছে। তারপরও ঠোঁটের হাসি ধরে রেখে বলল, কিছু ভুল ধারণা মনে পুষে রেখেছ। সবার ভালোবাসা একরকম হয় না। কেউ কেউ সময় নিয়ে প্রেমে পড়ে, আবার অনেকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে। তোমার কুহু আপু প্রথমবার ব্যর্থ হওয়ায় দ্বিতীয়বার ভালোবাসতে সময় নিয়েছে। এর অর্থ এটা নয় যে সবার ক্ষেত্রেই এমন হবে। যদি আমার কথা বলো তাহলে আমি তোমার এই স্বভাব পছন্দ করি না। সভ্যতা ব্যস্ততা দেখিয়ে বলে, এটা মেইন পয়েন্ট। আসুন বিয়ে ভাঙার পরিকল্পনা একসাথে করি। মাসুদ মুচকি হেসে প্যান্টের পকেটে হাত গুছে বলল, ভালোবাসা নিয়ে খুঁতখুঁতে স্বভাব বাদ দিয়ে তোমার বাকি অভ্যাস, আচার আচরণ, তোমার রূপ গুণ, কথা বলার ধরন, একটু ছেলে ছেলে ভাব, সর্বোপরি তোমাকে ভালোবাসি। আই লাভ দ্য ওয়ে ইউ আর। সভ্যতা, যেমন আছো তেমনই থেকো। আমার তোমাকে নিয়ে কোনো সমস্যা বা আপত্তি নেই। আর আমি এটাও নিশ্চিত করব এই অনাকাঙ্ক্ষিত অতিথি যাতে ভবিষ্যতে তোমার অনাকাঙ্ক্ষিত মনের মানুষ হতে পারে। অতিথি হয়ে এসে আবার অতিথি হয়েই তোমার জীবন থেকে যেন চলে যেতে না হয়। এখন তুমি রেস্ট নাও, বাকি কথা পরে হবে। মাসুদ চলে যাচ্ছে। সভ্যতা চোখ মুখ কুঁচকে বলল, মাথা খারাপ নাকি? আশ্চর্য। আমিও দেখব কিভাবে টেম্পোরারি মানুষ পার্মানেন্ট হয়। আপনাকে যদি আমি নাকের জলে চোখের জলে না করি, তাহলে আমার নামও সভ্যতা নয়, মিস্টার উসমান শিকদার মাসুদ। এত বড় নাম রাখে কে? থ্রেট করার সময় ডায়লগ মিস হয়ে যাবে নাম মুখস্থ করতে গিয়ে। আপনি হচ্ছেন উসিমা। উফ, এটা আবার মেয়ে মেয়ে লাগে। থাক, মাসুদি ঠিক আছে। মাসুদের জন্য কফি বানাতে বলছেন মা। সভ্যতা প্রথমে রাজি না হলেও মায়ের চোখ রাঙানো দেখে গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে গেল। সবাই ছাদে আড্ডা দিচ্ছে। চায়ের ব্যবস্থা করা হয়েছিল। হঠাৎ জানা গেল মাসুদ চা পান করে না, নিমপাতার রসের মতো তেতো কফি পছন্দ করে। নম্রতাই কফি বানাতে আসছিল। মাঝখানে অ্যান্টেনা ঘুরে গেল। মা এসে নম্রতাকে ছাদে পাঠিয়ে সভ্যতাকে কফি বানানোর কাজে লাগিয়ে দিলেন। পানি গরমে দিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সভ্যতা। আজ সে চমৎকার এক কাপ কফি পরিবেশন করতে চলেছে, যার স্বাদ মাসুদের ঠোঁটে লেগে থাকবে। কফি মগ হাতে ছাদের দরজা ঠেলে আসতেই শাহরিনের ওপর চোখ পড়ে সভ্যতার। মাসুদের দিকে কেমন অদ্ভুত চোখে চেয়ে আছে সে। সভ্যতা চুপচাপ মাসুদের সামনে গিয়ে কফি মগ এগিয়ে দিয়ে বলল, আপনার কফি। থ্যাঙ্কস। শাহরিন প্রশ্ন করে, কোন ক্লাসে পড়ো? 12। আপনি? আমি এখন একটি ব্যাংকে চাকরি করি। পড়াশোনা শেষ। তুমি তো বেশ ছোট সভ্যতা, এখনো বিয়ের বয়স হয়নি, তাহলে এত দ্রুত বিয়ে করছো কেন? সভ্যতা লাজুক ভাব নিয়ে মিষ্টি গলায় বলল, হ্যাঁ, সবাই তো তাই বলে। তবে আপনাকে কিন্তু বেশ বড় মনে হয় আপু। আমি তো ভেবেছিলাম বিবাহিত। আপুর কাছে আপনার বর বাচ্চার খোঁজ নিতে গিয়ে শুনলাম আপনার বিয়েতে অনীহা আছে। কুহু আপুর মতো কোনো কাহিনী আছে নাকি? থাকলে নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। আপুর যেমন সেটিং করিয়ে দিয়েছি আপনারও করিয়ে দেব। আমার অনেক পরিচিত অবিবাহিত ভাই আছে। শাহরিনের চেহারায় পরিবর্তন আসে। সে মাসুদের পাশ থেকে উঠে কিছুটা দূরে সরে বসল। সভ্যতা নম্রতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, শাহরিন আপু অনেক ভাইয়ার খালাতো বোন না?
মাসুদ নামক পুরুষটিকে কিভাবে চেনে? তলে তলে ঘটনা ঘটে যাচ্ছে নাকি কেমন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। নম্রতা স্বল্প স্বরে বলল, নাবিলা আপুর বিয়েতে আলাপ হয়েছিল দুজনের, পছন্দ করে মাসুদকে মাসুদদের জন্যই বিয়ে করেনি। সভ্যতা উত্তেজিত কণ্ঠে বলল, সিরিয়াসলি? দুঃখজনক ব্যাপার, মেয়েটার চয়েস খারাপ, এই জন্যই আমার পেছনে লাগছিল। তোকে বলে রাখছি আপু, তোর এই কাজিন মহল আমার পেছনে লাগালে আমি কিন্তু ছাড় দেব না। আমার ব্যাপারে যেন এরা নাক না নাড়ে। নাড়বে না? অনিক ভাইয়াকে বলে রেখেছি, সে সবকিছু দেখে রাখবে। নম্রতা থতমত খেয়ে তাকালো। সভ্যতা আফসোসের সুরে বলল। সভ্যতা মাসুদের দিকে তাকালো। সে চুপচাপ কফি পান করছে, বাকিরা আড্ডা দিচ্ছে, গল্প করছে, গান গাইছে। কফি শেষ করে কফি মগ এগিয়ে দেয় মাসুদ। সভ্যতা মগ নিয়ে বলল, আপনি কি এলিয়েন? মাসুদ হেসে বলল, তুমি এত কষ্ট করে কফি বানিয়ে এনেছো, ফেলে দেওয়া ঠিক হতো না। তবে যতটা নুন দিয়েছো ততটা সহ্য করা যায়। পরের বার নুনের মাত্রা বাড়িয়ে দিও। কিছুটা থেমে পুনরায় বলল, আমার ব্যাপারে কতটা জানো? বেশি না, প্রয়োজন নেই জানার, তাই জানার চেষ্টাও করিনি। চলো ওদিকে গিয়ে কথা বলি। না, আমার চিপায় চাপায় গিয়ে কথা বলার অভ্যাস নেই। আমাকে এত অপছন্দ করো কেন? এমনি ভালো লাগে না, আবার এমনও হতে পারে আমি অন্য একজনকে পছন্দ করি, তাই আপনাকে ভালো লাগে না। কে সে? মীর, আমার ক্লাসমেট, ব্রিলিয়ান্ট ছেলে, 90-এর নিচে নাম্বার আসে না, লাজুক, মেয়ে দেখলেই সাইলেন্স হয়ে যায় ভয়ে, কথা বলতে জানে না, আমাকে বেশ মান্য করে চলে, যদি বলি তাই, যা বলি তাই করে। এমন ছেলেকে বিয়ে করা উচিত আমার, যে আমার কথায় উঠবে, আমার কথায় বসবে। মাসুদ ইঙ্গিতপূর্ণ শব্দে বলল, ওঠা বসা ছাড়াও আরো অনেক কাজ আছে যা তোমার ওই মেয়ে দেখলেই সেন্স হারানো পছন্দের ছেলে করতে পারবে না। সেগুলো করার জন্য সেন্স থাকা দরকার। এই কারণে তোমার আমাকে বিয়ে করা উচিত। সভ্যতা হাই তুলে বলল, এইবারের ডোজটা কম হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, পরের বার খেয়াল রাখবো। মাসুদ হাসল। সভ্যতা একটু কঠিন ভাব নেওয়ার চেষ্টা করে বলল, কারোর সঙ্গে থেকেছেন? আরিফ ভাই কিন্তু 2টা মেয়ের সঙ্গে থেকেছে। আপু জানে না, গোপন তথ্যটি দুর্ভাগ্যবশতভাবে আমি জেনে গিয়েছি। আপনি সত্য বলুন, আমি মাইন্ড করব না, কারণ এমনিতেও আমার আপনাকে পছন্দ না। সত্য বললে বেশি জ্বালাতন করব না, নয়তো এ বাড়িতে আপনার থাকা মুশকিল হয়ে যাবে। মাসুদ শঙ্কিত গলায় বলল, এই ব্যাপারে সবার সামনে কথা বলা কি ঠিক হবে? না, চলুন ওদিকে গিয়ে কথা বলি। ছাদের দক্ষিণে এসে দাঁড়ালো দুজন। মাসুদ প্রশ্ন করে, তুমি কি করে জানলে আরিফ দুজনের সঙ্গে থেকেছে? মারিয়া ভাবি বলেছে, তার ফোনে থাকা ছবিটাও দেখিয়েছে, আর ছবিগুলো অত্যন্ত ঘনিষ্ঠ সময়ের। তারা নাকি স্মৃতি হিসেবে ছবি তুলে রেখেছে। রিডিকিউলাস, ওই সময় অমন ছবি তোলে কোন নির্বোধ? কোন সময়? না জানার ভান করে মাসুদ। সভ্যতা ধমকে বলল, আপনি কি নাদান বাচ্চা? আমি যেখানে সব বুঝি সেখানে আপনি কিছুই জানেন না। এত ভালো সাজতে হবে না, আপনার চেহারা ব্যক্তিত্ব যথেষ্ট আকৃষ্ট করে মেয়েদের। সব কিছু না জানলেও একটা বিষয়ে আমি গুরুত্ব দিয়েছিলাম বলে কিছুটা জানতে পেরেছি। কোন বিষয়? মেয়ে ঘটিত একটা ঘটনার জন্য আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। আপু অবশ্য বলেছে ওখানে আপনার কোনো দোষ ছিল না, কিন্তু দেশ ছাড়তে তো বাধ্য করেনি। আপনি নিজে তেজ দেখে চলে গিয়েছিলেন। দেশ ছাড়ার কি প্রয়োজন ছিল বুঝলাম না। কি প্রমাণ করতে চেয়েছিলেন আপনি নির্ভেজাল, নির্দোষ, দুধে ধোয়া তুলসী পাতা? আপনি কোনো রকম ইঙ্গিত না পেলে একটা মেয়ে আপনার ঘরে ঢুকে অন্ধকারে জড়িয়ে ধরে, এটা সেটা বলার সাহস পায় কি করে? আপনার পছন্দের খাবার রান্না করা, জামা কাপড় গোছানোর কাজও নাকি সেই করত? ওয়াও! মাসুদ সভ্যতার কৌতুকের ছাঝালো সুর ও কথা বলার ভঙ্গি দেখে মুচকি হাসে। পরপরই হাসি থামিয়ে চেহারায় গাম্ভীর্যপূর্ণ ভাব এনে বলল, লামিয়া আমার বড় ভাইয়ের শালিকা, আমাকে পছন্দ করত। একটা মিথ্যা ঘটনা সাজিয়েছিল আমাকে বিয়ে করার জন্য। পরে সেটা স্বীকার করেছে। বিনা কারণে দেশ ছাড়িনি আমি। আমাকে প্রেশার দেওয়া হচ্ছিল ওই নির্লজ্জ মেয়েটাকে বিয়ে করার জন্য। 2বার সুইসাইড করার চেষ্টা করেছে লামিয়া। আঙ্কেল আন্টি বারবার অনুরোধ করছিল
ভাবি অনুরোধ করছিল, বাবা সেসব দেখে সবার কথা শুনে আমাকে বিয়েতে মত দিতে বললেন। আমি রাজি না হওয়ায় বাড়ি থেকে আমি রাজি না হওয়ায় বাবা সেসব দেখে সবার কথা শুনে আমাকে বিয়েতে মত দিতে বললেন। আমি রাজি না হওয়ায় বাড়ি থেকে চলে যেতে বললেন। আমিও রাগ করে বেরিয়ে গেলাম। মামাদের ওখানে কিছুদিন থেকে বিদেশে পাড়ি জমানোর ব্যবস্থা করলাম। আমি দেশে ফিরেছি শুধুমাত্র মায়ের জন্য। ফেরার পর দেখলাম আবারও বিয়ে বিয়ে খেলা খেলছে সবাই। লামিয়া গত বছর বিয়ে করেছে, তাই এবছর বিয়েতে মত দিলাম। কিন্তু ওর ঘটানো সেই ঘটনা দেখছি এখনও আমার পিছু ছাড়ছে না। একটা ষড়যন্ত্রের গল্প শুনে আমার হবু বউ বিয়েতে অসম্মতি জানাচ্ছে। এটা মেনে নেওয়া খুবই কঠিন। তোমার মনে হয় না তুমি আমার উপর অবিচার করছো? সভ্যতা কার্নিশের উপর ভর দিয়ে দাঁড়ালো। আকাশে মেঘ জমেছে, ঠান্ডা বাতাস ছেড়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে। সভ্যতা একটু বিজ্ঞ ভাব নিয়ে বলে, আমার কাছে লাভ ওয়ার্ডসটা সস্তা নয়। যাকে তাকে আমি ভালোবাসতে পারবো না। আপুদের সামনে আমার চটপটে স্বভাব দেখে আমাকে যেমন মনে করছেন, আমি প্রকৃতপক্ষে তেমন নই। আমি নিজেকে এমন রাখি কারণ আমার চারপাশে থাকা মানুষ আমাকে এইভাবে হাসি খুশি চঞ্চল স্বভাবের দেখতেই পছন্দ করে। আমাকে ঠান্ডা দেখলে ওদের মন খারাপ হয়ে যায়। ওদের মনে হয় আমার মন খারাপ। আমি আমার পরিবারকে প্রচণ্ড ভালোবাসি। আমার পরিবারের মতো এত ভালো মিষ্টি পরিবার খুব কম দেখেছি। আমার আপু আমার চাচাতো বোন, কিন্তু আমরা কখনো ওকে এটা ভাবার সুযোগ দিতে চাইনি। ছোট থেকে আমার বাবা মা আমার আগে আমার আপুকে রাখতো। আগে তার সকল চাহিদা পূরণ হতো, তারপর আমার। আমিও প্রথম দিকে জানতাম না আপু আমার নিজের বোন না, কারণ তেমন কোনো লক্ষণ আচরণ কথাবার্তা বাড়ির ভেতরে হতোই না। ছোট থেকেই আমি অল্পভাষী ছিলাম, সারাক্ষণ বাড়ির ভেতরে থাকতাম। আমার বন্ধু বোন সবটাই কুহু আপু আর আবির ভাই। নানু বাড়িতে গেলে তখন একটু চঞ্চল হয়ে উঠতাম, কিন্তু এখানে আমি বরফের মতো ঠান্ডা একটি বাধ্য মিষ্টি মেয়ে। কিন্তু যখন সবাইকে বলতে শুনলাম, তোকে তো ওরা যখন তখন বাড়ি থেকে বের করে দেবে কুহু, তোর তো কিছুই নেই। পিহু না দিলে এসব পুতুল খেলনা বাড়িঘর কিছুই পাবি না। রাবেয়া ভাবি, এটা আপনার বাসুরের মেয়ে না? আপনার মেয়েটার গায়ের রং আপনার মতো হয়েছে। কুহু কি ওর মায়ের গায়ের রং পেয়েছে? ওর গায়ের রং বেশ চাপা, তাই না বলুন? চাচা চাচি কি আর এমনি এমনি কুহুকে বাড়িতে রেখেছে? ওকে রেখেছে পিহুর দেখাশোনা করার জন্য। ভাবি, পিহুর রেজাল্ট তো কুহুর থেকে ভালো। দুজনকে আলাদা স্কুলে কেন পড়ান? এক স্কুলে দিলে তো দুজনেরই উন্নতি হতো। কতদিন চাচার ঘাড়ে বসে খাবে? এমন আরো কত কথা, অথচ কেউ জানে না আমার আপু পড়াশোনা একটু খারাপ হলেও দারুণ ছবি আঁকে। ওর ভিন্ন স্কুলে পড়ার কারণ চাচু ওকে সেই স্কুলে পড়াতে চেয়েছিলেন। আমার আপুর রান্নার হাত ভালো, ঘর গোছানো এক্সপার্ট, মেকআপে মেহেদি দেওয়ায় দক্ষ, মানিয়ে চলতে পটু, নম্র ভদ্র, কোমল শান্ত, কারোর দুঃখ দেখতে পারে না। অদ্ভুত ব্যাপার, এতগুলো কারোর নজরেই পড়েনি। ওকে যখন সবাই কথা শোনাতো তখন ওর হয়ে আমি উত্তর দিতে দুমদাম কথা বলে বসতাম। বাচাল বেয়াদব হয়ে উঠলাম। আমি আসলে আপুর মতো এত ভালো নই। আমি কারোর মন্তব্যের পরোয়া করি না। কে কি বলল তা দেখার সময় নেই আমার। মানিয়ে নিতে পারি না। কেউ ভুল কিছু বললেই মুখের ওপর কথা বলার মতো বাজে স্বভাব আছে। এমন নয় যে আমি বুঝি না ভালোবাসা কি। আমি আসলে নিজের ভালোবাসার মানুষ হিসাবে কেমন মানুষ চাই সেটা নিয়ে চিন্তিত ছিলাম। আর এখন জানি আমি যেমন চাই তেমন পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। তাই এসবের প্রতি এক্সট্রা আবেগ কাজ করে না। কপালে যা আছে তাই হবে, আমি সেটা ভেবে নিজেকে বুঝিয়ে রেখেছি। কিন্তু সব কিছুতে ছাড় দিলেও চরিত্রের ব্যাপারে কোনো ছাড় নেই। আমার আপনার চরিত্র নিয়ে যথেষ্ট সংশয় আছে। এরকম সন্দেহ নিয়ে আপনার সাথে কোনো সম্পর্কে জড়ানো অসম্ভব। আপনাকে বিয়ে করতে না চাওয়ার কারণ হয়তো এটাই। আরও একটা কারণ আছে, সেটা হয়তো এখন বলবো না। রাতে সবাই বাইরে ডিনার করবে ঠিক করলো। অনেক ভাই রেস্তোরাঁ ঠিক করেছেন। যাদের বাইক আছে তারা বাইকে যাবে, বাকিরা রিকশায়। নম্রতা রিকশায় বসে হাত বাড়িয়ে দিল সভ্যতার দিকে। তখনই মাহিন এসে দ্রুত তার সাথে সভ্যতাকে পাশ কাটিয়ে নম্রতার পাশে উঠে বসলো। সভ্যতা চোখ রাঙিয়ে বলল, এটা কি হলো? মাহিন চাপা স্বরে হেসে বলল, সঠিক জায়গা দখল করা হলো।
তোর জন্য তো বাইক আছে, যা বাইকে উঠে পর। বাইক তো তোমারও ছিল, আনোনি কেন? বাইকের 15 মিনিটের পথ রিক্সায় আধা ঘন্টা যাব বলে। আমিও রিকশায় যাব, বাইরে যাব কেন? মাসুদ আসে, ওরা চারজন বাদে বাকি সবাই চলে গিয়েছে। মাহিন মাসুদকে বাইক ছাড়া আসতে দেখে বলল, তোমার বাইক কোথায় মাসুদ? বাইকে একটু সমস্যা হচ্ছে, আগে খেয়াল করিনি। রিক্সা কি এখানে পাবো নাকি মোড় অবধি হেঁটে যেতে হবে? মাহিন একটু থেমে বলল, হাঁটতে থাকো, আমরা সামনে গিয়ে দেখছি, রিক্সা পেলে পাঠিয়ে দেব। ওদের রিক্সা কিছুটা দূরে আসলে মাহিন পেছনে ঘুরে তাকালো, দেখলো সভ্যতা চোখমুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। ওর পাশেই মাসুদ এক ধ্যানে চেয়ে আছে সভ্যতার দিকে। মোড়ে এসে নম্রতা ব্যস্ত ভঙ্গিতে বলল, আমরা তো চলে যাচ্ছি, ওদের জন্য রিক্সা পাঠাবেন না? হেঁটে আসুক, তাছাড়া মাসুদের চেহারা দেখেই তো বোঝা যাচ্ছে ও পিহুর সঙ্গে আলাদা আসতে চাচ্ছে, একান্তে সময় কাটাতে চাচ্ছে। আমাদের এখানে আগ বাড়িয়ে সাহায্য করার প্রয়োজন নেই, তাই ওদের নিয়ে চিন্তা না করে ওয়েদারটা এনজয় করো। পাশাপাশি হাঁটছে সভ্যতা ও মাসুদ, দুজনেই কেউই কথা বলছে না। মাসুদ নীরবতা ভেঙে বলল, ছেলেগুলো এভাবে তাকাচ্ছে কেন? কোন ছেলে? সভ্যতাও দেখলো 5-6টা ছেলে কেমন চোরা চাহনি নিক্ষেপ করে আছে। সভ্যতা দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত সুরে বলল, সবুজ টি শার্ট পরা ছেলেটা 4 দিন আগে আমার হাতের গরম গরম চর খেয়েছে। বাকিরা আমাকে ভাবি ডাকে, তাই দেখছি তাদের ভাবি কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আর ওই শাড়ি পরা আন্টি, উনিও তোমার পরিচিত নাকি? এই নিয়ে 3বার তাকালেন, ঘুরে ঘুরে দেখছেন আমাকে। উনি গুজব, কাল্পনিক ও অসত্য গল্প রচনাকারী মুক্তা আন্টি। কার বাড়িতে কি হচ্ছে, কার মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কার হাত ধরছে নাকি জড়িয়ে ধরে যাচ্ছে, সেই সব খোঁজ রাখার কাজ বিনামূল্যে করে সবার উপকার করেন। ইগনোর দ্যাম। মাসুদ হেসে বলল, আচ্ছা। মাসুদের আচ্ছা শুনে সভ্যতার অকস্মাৎ মনে পড়ল সে মাসুদের সঙ্গে স্বাভাবিক আচরণ করছে, যেটা ওর পরিকল্পনায় ছিল না। কয়েক ঘন্টার মধ্যে এত স্বাভাবিক ব্যবহার করলে সবাই মনে করবে সভ্যতাও মাসুদকে পছন্দ করতে শুরু করেছে। সভ্যতার এখন উচিত এমন কিছু করা যা মাসুদ পছন্দ করবে না, কিংবা তার মনে সভ্যতাকে নিয়ে নেগেটিভিটি তৈরি হবে। আপনার কাছে টাকা আছে? 2-3 হাজার টাকা দিন তো। মাসুদ তৎক্ষণাৎ কিছু না বলেই ওয়ালেট থেকে টাকা বের করে দিল। সভ্যতা চোখ মুখ কুঁচকে ফেলল। কোনো রকম প্রশ্ন না করে তার টাকা বের করে দেওয়াটা একেবারেই কাম্য ছিল না। মাসুদের জিজ্ঞেস করা উচিত ছিল সভ্যতা কেন টাকা চাচ্ছে। সভ্যতা রুক্ষস্বরে বলল, এই ব্যাপারে আপনার কিছু বলার নেই? হঠাৎ কেন টাকা চাচ্ছি? টাকা দিয়ে এখন কি করব কিছু জানতে চাননি? না, তোমার যখন মন চাইবে তখন আমার থেকে টাকা নিতে পারো। বিয়ের পর আমাকে না বলে টাকা নিলেও কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যখন প্রশ্নটি নিজেই করলে তখন কেন চেয়েছো সেটাও বলতে পারো। কিছুটা থেমে বলল, বলতে না চাইলেও সমস্যা নেই। সভ্যতা টাকা চাওয়ার কি কারণ দেখাবে বুঝে উঠতে পারল না। মাসুদ যদি প্রথমে এই প্রশ্নটি করত তাহলে একটি কথা কাটাকাটির সুযোগ পেত। এখন কি বলবে? কিছু না বললে বিষয়টি খারাপ দেখাবে। এখন নিজের সম্মানের ব্যাপার, তাই হালকা হেসে বলল, তেমন কিছু না, একটু শপিং করতে চাচ্ছিলাম। আমার কেনাকাটা করতে ভালো লাগে, টাকার উপর দরদ কম। চলুন কিছু কিনি। আচ্ছা চলো। বাজারের মধ্যে ঢুকলো দুজন। সভ্যতা দোকান ঘুরে দেখছে, কি কিনবে মাথায় আসছে না। একের পর এক দোকান বদলাচ্ছে। মাসুদও প্রচন্ড ধৈর্য সহকারে সঙ্গ দিচ্ছে সভ্যতাকে। মানুষটা এত ধৈর্যশীল। সভ্যতা ভেবেছিল মাসুদ সভ্যতার এমন অদ্ভুত অদ্ভুত স্বভাব ও আচরণ নিয়ে কিছু বলা মাত্রই সভ্যতা একটা ঝগড়া বাঁধিয়ে দেবে, কিন্তু মাসুদকে দেখো, সবকিছুতে সায় দিয়ে ঝগড়া সহ সকল মুডের 12টা বাজিয়ে দিচ্ছে। কিছু সময় কেটে গেলে মাসুদ প্রশ্ন করে, এইভাবে কতক্ষণ হাঁটবে? কি কিনবে বলো? ওরা অপেক্ষা করছে। নিলয় বারবার ফোন দিচ্ছে, আমার না যাওয়া অবধি ওরা খেতে পারছে না। ওরা খেতে পারছে না তাতে আমার কি? আমি তো খেতে মানা করিনি, আমি শুধু নিজেকে নিয়ে ভাবি। আর কি হলো তা নিয়ে ভাবার সময় নেই।
মাসুদ এবার ভ্রু কুঁচকে তাকালো। সভ্যতা মনে মনে তৈরি হয়ে নিচ্ছে মাসুদ নিশ্চয়ই কিছু বলবে এটার পরিপ্রেক্ষিতে। নম্রতারা না খেয়ে ওদের জন্য বসে আছে, আর সভ্যতা সেটা শুনে এমন মন্তব্য করেছে। এরপর মাসুদ অবশ্যই ভাববে সভ্যতা স্বার্থপর মেয়ে, এটাই তো চাই সভ্যতা। কিন্তু মাসুদ সভ্যতার চাওয়াকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলল, আচ্ছা তোমার যতটা সময় লাগে নাও। সভ্যতা থম মেরে গেল। না, এভাবে হবে না, নতুন কিছু ভাবতে হবে। এত কম সময়ের মধ্যে আর কি ভাবা যায়, কি করা যায়? নতুন কোনো টপিকেও তো যাওয়া যাচ্ছে না। কি এমন ঝামেলায় পড়লাম? সভ্যতা ধমকের সুরে বলল, বিরক্ত করবেন না, চুপচাপ হাঁটুন আমার সাথে, কোনো কথাও বলবেন না। আমার অতিরিক্ত কথা বলা ছেলে পছন্দ না, বুঝেছেন? মাসুদ মাথা উপর নিচ নাড়ে। সে বুঝেছে। সভ্যতা স্তব্ধ হয়ে গেল। সভ্যতার চালচলন লক্ষ্য করেছে মাসুদ। এটাও টের পেয়েছে সভ্যতা শুধু ওকে চালাতে যাচ্ছে, আজে বাজে কথা বলছে যাতে সে সভ্যতাকে খারাপ ভাবতে শুরু করে। কিন্তু মাসুদ কিছু না বলার কারণে বারংবার হতাশ হচ্ছে মেয়েটা। নিলয় পুনরায় কল করে। মাসুদ এবার একটু সিরিয়াস ভাব নিয়ে প্রশ্ন করে, কোনো কিছুই পছন্দ হচ্ছে না তাই না? আর একটু দেখি। আচ্ছা, মেকআপের আইটেম দেখা উচিত। ওদিকে কসমেটিক্সের দোকান, চলুন দেখে আসি নতুন কোনো ভালো প্রোডাক্টস এসেছে কিনা। মাসুদ সভ্যতার হাত ধরে বলল, এত সময় নেই, এখন আমি যা কিনে দিব তাই নিয়েই ফিরতে হবে। সভ্যতা হাত ছাড়ানোর চেষ্টা করেও পারল না। ঝগড়া করার উপযুক্ত সুযোগ পেয়েছে। সভ্যতা চেঁচাতেই যাবে এমন সময় কয়েক হাত দূরে হাসান আঙ্কেলকে দেখল। এবার চতুর্দিকে চোখ বুলালো সে। আশেপাশে যারা আছে তারা সবাই কম বেশি পরিচিত। এখন সবার সামনে ঝগড়া করে সম্মান ডোবানো বুদ্ধিমানের কাজ নয়। বাবা যদি জানতে পারেন ভীষণ কষ্ট পাবেন। তাই সেসব ভেবেই চুপচাপ মাসুদের সঙ্গে যেতে লাগলো সে। একটি জুয়েলারি শপের ভিতর ঢুকলো দুজন। মাসুদ আংটি দেখছে। একটি আংটি পছন্দ হলো। আংটি নিয়ে প্রথমে নিচে দেখে সভ্যতার দিকে এগিয়ে দিল। সভ্যতা বাঁকা হেসে মাসুদকে একটি ব্রেসলেট দেখালো। এরপর শক্ত গলায় বায়না ধরলো, আমি এই আংটি নেব না, ব্রেসলেট নিব। ওই যে ওটা নেব। মাসুদ ব্রেসলেটটি দেখল। সভ্যতার চেহারায় নজর বুলিয়ে দোকানের মালিককে ডেকে কিছুটা দূরত্বে গিয়ে নিচু স্বরে কথা বলছে সে। সভ্যতা তাদের কথা শুনতে পাচ্ছে না। চারিপাশে ফোনে বিল পে করার কোনো সিস্টেম চোখে না পড়ায় সভ্যতা একটু খুশি হলো। মাসুদকে অপদস্থ হতে দেখতে চায় সভ্যতা। যে মেয়ে পদে পদে ওকে অপদস্থ করার চেষ্টা করে তাকে নিশ্চয়ই মাসুদ বিয়ে করবে না। মাসুদ ফিরে এসে নরম সুরে বলল, আমার কাছে এখন এত টাকা ক্যাশ নেই। ওনার ফোনও নাকি বাড়িতে ফেলে এসেছেন, তাই ফোনে পে করা যাবে না। এখন গিয়ে টাকা তুলে আনতে হলে অনেক সময় লাগবে, তাই আপাতত এই রিংটা রাখো। আমি কাল বা পরশু এসে ব্রেসলেটটা নিয়ে যাব। এটা উনি বিক্রি করবেন না, কথা হয়েছে আমাদের। সভ্যতা হতভম্ব। মাসুদের মাথা ঠিক নেই। এত কিছুর পরও যেই মানুষ এমন কথা বলে সে স্বাভাবিক হতে পারে না। নম্রতার মতো তার কাজিন মহলে অস্বাভাবিক। সভ্যতা আজ বুঝলো নম্রতা কেন এমন হয়েছে। গুণটা বোধহয় জেনেটিক্যালি পেয়েছে সে। আংটির দিকে তাকিয়ে সভ্যতা একরোখা গলায় বলল, কিন্তু আমি তো আংটি নেব না, আমার পছন্দ হয়নি। মাসুদ বলল, এটা কিনে ফেলেছি সভ্যতা, তাই পছন্দ না হলেও রাখো। সভ্যতা শুনল না। অপদস্থ করতে পারেনি যখন তখন এত টাকা খরচ করবে কেন? 30,000 টাকা কম নাকি? উদ্দেশ্য পূরণ হয়নি তাই টাকাগুলো নষ্ট করা উচিত নয়। সভ্যতা দুঃখী গলায় দোকানের মালিককে বলল, না আঙ্কেল, আপনি এটা দেখে রেখে দিন। না আঙ্কেল, আপনি এটা রেখে দিন, আমার পছন্দ হয়নি। সভ্যতা মুহূর্তেই ক্রোধে জ্বলে উঠল। দোকানের মালিককে বলল, মগের মুল্লুক নাকি? এটা কি জুতা, হাড়ি, কড়াই যে ফেরত নেবেন না? বিক্রিত জিনিসটা এখনো আপনার দোকান থেকে বের হয়নি, তাই এটা ফেরত নিতে বাধ্য আপনি। এক্ষুনি আংটি রেখে টাকা ফেরত দিন। আপনার দোকান থেকে আমরা কিচ্ছু নেব না। আপনি টাকা ফেরত দিবেন নাকি পুলিশে কল করব? মাসুদ দ্রুত আংটির বাক্স আর সভ্যতাকে টেনে বাইরে নিয়ে আসে। সভ্যতা হাত ছাড়িয়ে বলল, এইসব আপনার কারসাজি তাই না?
আপনি নিশ্চয়ই বলেছেন ফেরত দিতে চাইলে যেন না নেয়, না হলে এমন গাঁজাখড়ি কথা বলে কি করে লোকটা? মাসুদ নির্লিপ্ত গলায় বলল, আমি সেসব কেন বলবো? ফেরত নিলে তো আমারই লাভ হতো, টাকা বেঁচে যেত। হয়তো ওনাদের পলিসি এমন। তবে বেশ ভালো হয়েছে আজেবাজে জিনিস না কিনে একটা টোকাই জিনিস কেনা হলো। কিছুটা থেমে মাসুদ পুনরায় বলল, তাছাড়া একটু আগে তুমি তো বললে তোমার টাকার উপর দরদ কম, স্বর্ণ তো আর পচে যাবে না, কেনা হয়েছে যখন তখন থাকুক এভাবে। সভ্যতা ছোটাছুটি বন্ধ করে। একটু খারাপ লাগছে, সামান্য একটি বিষয়ের জন্য এতগুলো টাকা এখন খরচ হওয়ায়। মাসুদ আংটি এগিয়ে দিয়ে বলল, তোমার কাছে রাখো। সভ্যতা তেজ দেখিয়ে বলল, না, আপনার পছন্দ করা আংটি আপনিই রাখুন। মাসুদ এবার বক্স থেকে রিং বের করে বক্সটি অন্ধকারকে ফেলে দিত। সভ্যতা আটকে উঠে বলল, কি করছেন? বক্সটা ফেলে দিলেন কেন? মাসুদ সভ্যতার হাতের মুঠোয় আংটি গুজে দিয়ে বলল, আমি এসব সামলে রাখতে পারি না, বক্সটাও ফেলে দিয়েছি, তাই এই রিং গুছিয়ে রাখার দায়িত্ব এখন তোমার। সভ্যতার আগত স্বরে বলল, আপনি একজন সুবিধাবাদী মানুষ। সভ্যতা আংটি ব্যাগে রাখছে, সেটা দেখে মাসুদ শক্ত গলায় বলল, রিং ব্যাগে রাখছো ভালো কথা, কিন্তু হারিয়ে ফেললে আমাকে এর পরিপূর্ণ দাম দিতে হবে। আমার আবেগ মিশে আছে রিংয়ের সাথে, আবেগের দাম হয় না, এটা অমূল্য। তারপরও তোমার জন্য 50,000 ফিক্স করতে পারি। তাহলে হিসাব দাঁড়াচ্ছে রিংটা হারালে তুমি আমাকে 80,000 টাকা দেবে। এতই যখন ভয়, তখন নিজের কাছে রাখছেন না কেন? নিতে তো হবেই, কারণ কিছু কেনার জেদ তোমার ছিল। যদি রিস্কের ভয় পাও তাহলে একটা সলিউশন দিচ্ছি, রিংটা চোখের সামনে রাখো, তাহলে আমিও নজর রাখতে পারবো। সভ্যতা মাসুদের ইঙ্গিত ধরতে পেরে বলল, আমি এসব রেখে রিস্ক নেব কেন? অসম্ভব। আপনার দেওয়া রিং আমি পরবো না। ওকে, পড়ো না, তবে টাকার কথা মজা করে বলেছি, এমনটা ভেবো না। রিং হারিয়ে গেলে তোমাকে সম্পূর্ণ টাকাটাই দিতে হবে, 1 টাকাও কম নেব না। সভ্যতা রক্ত চক্ষু নিক্ষেপ করে। নিজের ভুলের এমন হলো, ক্রোধ বাড়ছে সভ্যতার। মাসুদ আজ চোখে তাকালো, দেখলো সভ্যতা হাতের মাঝে আংটি রেখে হাত কসলাচ্ছে। চোখে মুখে রাগ ও বিরক্তির আভা। সভ্যতার ওপর থেকে দৃষ্টি সরিয়ে মুচকি হাসে সে। এরপর রিক্সা ডেকে রিক্সায় চেপে বসলো মাসুদ। সভ্যতা থমথমে মুখে বলল, আপনি আংটি নেবেন নাকি ফেলে দেব? মাসুদ নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, ফেলে দাও, প্রয়োজনে টাকা নেব, তবুও আংটি নেব না। সভ্যতা বুঝলো মাসুদ শুনবে না, তাই বাম হাতের মাধ্যমে আঙ্গুল আংটি পরার চেষ্টা করে। অর্ধেক আঙ্গুল অবধি এসে আটকে গেছে। বাধ্য হয়ে অনামিকা আঙ্গুলেই পরে ফেললো আংটিটি। মাসুদ হাত বাড়িয়ে দিল যাতে সভ্যতা তার হাত ধরে রিকশায় উঠতে পারে। মাসুদের সে হাত উপেক্ষা করে সভ্যতা একাই রিকশায় উঠে বসলো। রেস্তোরাঁয় পৌঁছতে 15 মিনিটের সময় লাগলো। সভ্যতাদের জন্য পাশাপাশি দুটো চেয়ার খালি রাখা হয়েছে। সভ্যতা চুপচাপ নিচের চেয়ার টেনে বসলো। নম্রতা স্বল্প স্বরে প্রশ্ন করে, আসতে এত দেরি হলো কেন? কোথায় ছিলে এতক্ষণ? ফোনটাও সঙ্গে আনিসনি? কল করেছিলাম, আম্মু রিসিভ করলো। সভ্যতা চোখ মুখ শক্ত করে বলল, পরে বলবো, মেজাজ খারাপ আছে, আগে একটু ঠান্ডা হই। রিকশায় আসার সময় পুরো ঘটনা মিলিয়েছে সভ্যতা। এটাও বুঝতে পেরেছে মাসুদ যা করেছে সবটাই তার বিচক্ষণতার। সে সভ্যতার উদ্দেশ্যে বুঝেই কিছু না বলে নাটক করে সভ্যতাকে বোকা বানিয়ে এ পর্যন্ত নিয়ে আসলো। সভ্যতা দীর্ঘশ্বাস ফেলল। সময়টা খারাপ যাচ্ছে। পরিচিত মানুষগুলো তখন সামনে না থাকলে পরিকল্পনা সফল হতো। ব্যাপার না, আজ প্রথম দিন। এই অনাকাঙ্ক্ষিত অতিথি আরো 4 দিন থাকবে, তারপর যাবে। এই 4 দিনে সহ্য করার পাশাপাশি অল্প স্বল্প শোধ তুলতে কার্পণ্য করবে না সভ্যতা থাই স্যুপ নেওয়ার জন্য হাত বাড়াতেই মাসুদ দ্রুত সভ্যতার হাত ধরে বসলো। সভ্যতা ভড়কিয়ে যায়। মাসুদ গম্ভীর কণ্ঠে বলল, তোমার চিংড়িতে অ্যালার্জি আছে, স্যুপ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তোমাকে নিয়ে হসপিটালে দৌড়াবে কে?
শাহরিন বাদে বাকি সবাই ঠোঁট চেপে হাসছে। সভ্যতা এবার তার পছন্দের বিরিয়ানির প্লেট নিল। মাসুদ এবার প্লেট টেনে নিল। সভ্যতা রেগে বলল, এবার কি? এত খেতে পারবে না, অর্ধেক আমি নিচ্ছি। সভ্যতা হাসার চেষ্টা করে, ফিসফিসিয়ে বলে, আপনার মনে হয় না এবার বাড়াবাড়ি করছেন? গত 1 ঘন্টা ধরে যথেষ্ট উপকার করেছেন, আর প্রয়োজন নেই। তোমার হাতের রিংটা, এটা তো আসার সময় ছিল না। প্রপোজাল রিং? কিন্তু কিন্তু কি? তোমার কোনো সমস্যা আছে নাকি সভ্যতার রিং নিয়ে? নম্রতা ও মাহিন বাদে বাকিরা সমস্বরে বলল, সমস্যা থাকবে কেন? এটা তো গুড নিউজ। অবশেষে আমাদের সভ্যতা বিয়েতে রাজি হয়েছে। সভ্যতা আঙ্গুল তুলে পড়ল। 1 মিনিট, আমি কখন রাজি হলাম? মাসুদ ফোনের দিকে চোখ মেরে নিচু স্বরে বলল, তোমার আম্মু ফোন করছেন। তুমি আমার সঙ্গে কেমন ব্যবহার করেছো বা করছো সে সম্পর্কে নাকি আঙ্কেল জানতে চেয়েছিলেন বিকালে। আমি কি কলটা রিসিভ করব সভ্যতা? সভ্যতা মাসুদের দিকে তাকিয়ে দাঁত বের করে মেকি হাসে, এরপর বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেয়, আপনি আসলে একজন বুদ্ধিমান এবং বিচক্ষণ পুরুষ। এখনকার মতো মুখে তালা দিচ্ছি, কিন্তু বাড়িতে ফিরে আপনাকে এর পাই টু পাই হিসেব চুকাতেই হবে মিস্টার পয়সাওয়ালা হ্যান্ডসাম। প্রতিটি অ্যাকশনের রিয়াকশন পাবেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। প্রত্যুত্তরে হাসল মাসুদ। নম্রতা ভ্রুকুটি করে চেয়ে আছে সভ্যতা ও মাসুদের দিকে। মাসুদ এসে ধরে সভ্যতাকে অতিরিক্ত খেয়াল রাখছে। কোনো খাবার সভ্যতা পছন্দ করে, কোনোটা করে না। সভ্যতার কোনো খাবার সভ্যতা পছন্দ করে, কোনটা করে না। সভ্যতার কোন খাবারে সমস্যা হয় সেসব লক্ষ্য করার পাশাপাশি গ্লাসে পানি ঢেলে দেওয়া, টিস্যু পেপার এগিয়ে দেওয়া, চামচ ঠিক করা, সবকিছু সে একাই করছে। সভ্যতার প্রতি মাসুদের এই প্রেমময় আচরণ সহ্য হচ্ছে না শাহরিনের। কাঁটা চামচ দিয়ে সে লেগ পিস নিচ্ছিল, হঠাৎ চামচ উল্টে ওর হাতে ঢুকে যায়। সেটা দেখে সভ্যতার বিষম লাগে। সবাই শাহরিনের রক্তাক্ত হাত দেখে ওর কাছে ছুটে গেল, কেবল মাসুদ ছাড়া। সে পানি নিয়ে সভ্যতাকে পানি পান করাতে ব্যস্ত, টিস্যু দিয়ে সভ্যতার মুখ মুছে দিচ্ছে। শাহরিন সেটা দেখে টিস্যু হাতে চেপে ধরে বেরিয়ে যায়। মিতা মাসুদের দিকে তাকিয়ে বলল, মেয়েটার সামনে এমন করার কি খুব দরকার ছিল? মাসুদ গম্ভীর গলায় সভ্যতাকে বলল, একটু রেস্ট নিয়ে তারপরে খাও। মিতা মাসুদের ব্যবহার সম্পর্কে অবগত, তাই বুঝতে পারল শাহরিনের ব্যাপারে মাসুদ কোনো মন্তব্য করবে না। তাই মাসুদকে এই বিষয়ে কিছু বলা না বলা দুটোই সমান। সবার খাওয়া শেষ দেখে সভ্যতা না খেয়ে উঠে যাচ্ছিল। মাসুদ বাধা দিয়ে বলে, ওরা আগে যাক, তুমি বসো, আগে খাওয়া শেষ করো, তারপর যাব আমরা। নম্রতা সভ্যতার কাঁধে হাত রেখে বলল, তুই ধীরে সুস্থে খেয়ে মাসুদের সঙ্গে আয়, আমরা এগোচ্ছি। সবাই চলে গেলে সভ্যতা দীর্ঘশ্বাস ফেলে নিশ্চল ভঙ্গিতে বসে রইল। মাসুদ সেটা লক্ষ্য করে পাশে ফিরে সভ্যতার চোখে চোখ রেখে প্রশ্ন করল, কি সমস্যা? সাহরিন আপু সুন্দর, মার্জিত, চাকরি করে, সবকিছুর খেয়াল রাখতে জানে। আপনার উচিত এমন কাউকে বিয়ে করা যে আপনাকে পছন্দ করবে, ভালোবাসবে। আমি সে নই। তুমি আমাকে বিয়ে না করলে আমি শাহরিনকে বিয়ে করব, এমন ভুল ধারণা মাথায় এনো না। উদ্দেশ্য কেবল বিয়ে করা হলে লামিয়াকেই করতে পারতাম, তাহলে বিয়ে বাড়ি ছেড়েও যেতে হতো না। সভ্যতা বিরক্তি নিয়ে বলল, আমাকে কেন বিয়ে করতে চান? নিশ্চয়ই যৌক্তিক কোনো কারণ আছে, সেই কারণটা কি? মাসুদের সুস্পষ্ট জবাব, কারণ তুমি অন্য মেয়েদের মতো নও, কিছুটা টমটম বয় টাইপের। অপমানটা হজম করতে পারল না সভ্যতা। মাসুদের বাক্যে সমগ্র শরীর যেন ক্রোধে জ্বলে উঠল। মাসুদ সকৌতুকে হেসে বলল, কিছুটা টমবয় টাইপের, তাই মাসখানেক আগে কোনো ঘটনা ঘটিয়েছিলে নাকি? একটু মনে করার চেষ্টা করো, উত্তর পেয়ে যাবে। সভ্যতা রেগে গেল মাসুদের কথা বলার ধরন দেখে। মাসুদ মুচকি হেসে বলল, ট্রাই ইট ওয়ান্স। সভ্যতা এবার মস্তিষ্কে চাপ সৃষ্টি করে। মাসখানেক আগে কি ঘটেছিল যার দরুন মাসুদ ওকে বিয়ে করার জন্য এতটা উতলা হচ্ছে? সভ্যতার একটি ঘটনা মনে পড়ল, কিন্তু সেই ঘটনার সাথে মাসুদ কিভাবে সম্পৃক্ত?
গত মাসে বাবার চেক আপের জন্য হসপিটালে যেতে হয়েছিল। বাবা ডাক্তারের চেম্বারে ঢুকলে সে ওয়েটিং এরিয়ায় এসে বসে। সম্মুখপানে টিভি চলছে। টিভিতে আজকের খবর দেখাচ্ছে। সভ্যতা মনোযোগ দিয়ে নিউজ দেখছিল। এমন সময় এক ভদ্রলোক পাশে এসে বসলেন। ফোন কানে চেপে ধরে নিঃশব্দে কাঁদছেন তিনি। যাকে কল করছেন সে বোধহয় ফোন ধরছে না। সভ্যতা তাকে জিজ্ঞেস করে জানতে পারে তার স্ত্রীর সন্তান জন্মদানের পর রক্তক্ষরণজনিত সমস্যার সৃষ্টি হয়েছে এবং দ্রুত রক্ত না পেলে তার স্ত্রীর বাঁচার সম্ভাবনা কম। তারা ডোনার ঠিক করে রেখেছিলেন, কিন্তু সে এখনো আসছে না। ব্লাড ব্যাংকে এই মুহূর্তে ব্লাড নেই। পরিচিত যারা আছেন তাদের আসতেও বেশ সময় লাগবে। সভ্যতা নরম গলায় প্রশ্ন করে, ব্লাড গ্রুপ কি? ও নেগেটিভ। বলেই তিনি ব্যস্ততার সঙ্গে উঠে চলে গেলেন। যাদের ও নেগেটিভ ব্লাড গ্রুপ তারা কেবল এই গ্রুপের ব্লাডই নিতে পারে। সভ্যতারও এই একই ব্লাড গ্রুপ, তাই কিছুটা চিন্তিত হলো সে। বাবা ফিরতেই সভ্যতা মৃদু স্বরে বলল, আব্বু, একটা মেয়ের রক্তের প্রয়োজন, ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। কেন মেয়ে মামুনি? আর তোকে কে বলল? একটু আগে ওনার স্বামী ছিল এখানে। বেবি হওয়ার পর রক্তক্ষরণ নিয়ে কিছু সমস্যা হয়েছে, এখন ব্লাড পাচ্ছে না। ও বাবা সভ্যতার কথার ধরন জানেন, তাই সরাসরি প্রশ্ন করলেন, ব্লাড গ্রুপ কি? নেগেটিভ। আব্বু, আমি কি ওনাকে ব্লাড দিতে পারবো? প্লিজ আব্বু, একটু দেখো না দেওয়া যায় কিনা। কিন্তু সবকিছু জানার পর ওনার জন্য কিছু না করে চলে গেলে খারাপ লাগবে আব্বু। যদি ওনার কিছু হয়ে যায় তাহলে সব সময় মনে পড়বে আমি চাইলেই একজনকে রক্ত দিয়ে সাহায্য করতে পারতাম, বাঁচাতে পারতাম, কিন্তু তাকে বাঁচানোর চেষ্টা না করে চুপচাপ চলে এসেছি। তুমি বা আম্মু কখনো আমাকে কারোর বিপদ দেখে চুপ থাকতে শেখাওনি, তাই এইভাবে চলে যেতে ইচ্ছে করছে না। যদি ওনারা ব্লাড না পায় আমি ওই আপুটাকে ব্লাড দিতে চাই আব্বু, যাবে প্লিজ? আজ অব্দি তুই কিছু বলেছিস আর আমি শুনিনি, এমন হয়েছে? এবার চল, আগে গিয়ে দেখতে হবে তুই ব্লাড দিতে পারবি কিনা। না পারলে ওদের দেখেই বাড়ি ফিরবো, ঠিক আছে? বাবার সঙ্গে অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দাঁড়ালো সভ্যতা। এক ভদ্র মহিলা সমান তালে পায়চারি করছেন, আঙ্গুল গুনে দোয়া দরুদ পড়ছেন। একটি ছেলে উপস্থিত হয়ে বলল, তুমি চিন্তা করো না মা, প্রীতির কিছু হবে না। ফায়াজ গেছে তো, রক্তের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। সভ্যতার বাবা এগিয়ে এসে বললেন, ব্লাডের ব্যবস্থা হয়েছে। ছেলেটি বলল, না, আপনারা পরিচয় নিয়ে পরে কথা বলা যাবে। সভ্যতাকে দেখিয়ে, আমার মেয়ে সভ্যতা, ওর ও ও ও নেগেটিভ ব্লাড গ্রুপ। একটু আগে পেশেন্টের স্বামীর কাছ থেকে পেশেন্টের কথা শুনে এখানে এসেছে। চিন্তা করবেন না, সব কিছু নর্মাল থাকলে ও ব্লাড দিতে পারবে। একজন নার্স এসে বলল, আপনারা ব্লাড পেয়েছেন, এখনই এক ব্যাগ ব্লাড দেওয়া প্রয়োজন। সভ্যতার বাবা সভ্যতাকে দেখিয়ে বললেন, আমার মেয়ে ব্লাড দিতে চাই, ওকে নিয়ে যান। নার্স সভ্যতার বয়স, ওজন, ব্লাড ডোনেট করার শেষ তারিখ, এ ধরনের কিছু প্রশ্ন ও তাপমাত্রা পরখ করে নিল। সবকিছু স্বাভাবিক থাকায় ব্লাড দিতে পারবে সভ্যতা। ব্লাড দেওয়ার সময় সভ্যতার তেমন কোনো অসুবিধে হয়নি। এক ব্যাগ রক্তের জন্য 10 থেকে 12 মিনিট চুপচাপ শুয়ে গুনগুনিয়েছে সে। সভ্যতার মনে পড়ল ওর ক্লাসমেট অথই ব্লাড টেস্টের সময় সামান্য সুই দেখে সেন্সলেস হয়ে গিয়েছিল। আজ সভ্যতাকে এভাবে দেখলে কেমন রিয়াকশন দিত সেটা দেখার জন্যে নার্সকে দিয়ে দ্রুত একটি ছবি তুলিয়ে নিল সভ্যতা। সেদিন কোচিংয়ে পরীক্ষা থাকায় ব্লাড দেওয়ার পরপরই বাবার সঙ্গে বাড়ি ফিরে এসেছিল সভ্যতা। প্রীতি কিংবা বাচ্চাটিকে দেখার সুযোগও পায়নি, তবে প্রীতির মা ও দাদির সঙ্গে কিছুটা আলাপ হয়েছিল। মাসুদ প্রশ্ন করল, মনে পড়েছে কিছু? একটি ঘটনা মনে পড়েছে হসপিটাল নিয়ে, কিন্তু আপনার সাথে ওনাদের কানেকশনটা কি সেটা বুঝতে পারছি না। তুমি যাকে রক্ত দিয়েছিলে সে আমার ছোট বোন প্রীতি। সেদিন হসপিটালে তোমার ব্যবহার এবং পারিবারিক শিক্ষা দেখে মুগ্ধ হয়ে আমার মা ও দাদি তোমার মতো কাউকে বাড়ির বউ করার ইচ্ছা পোষণ করছেন। তবে দাদি যে কারণে তোমাকে অতিরিক্ত পছন্দ করেছেন সেই কারণটা বাকিদেরও বেশ পছন্দ হয়েছে।
সভ্যতা হতভম্ব হয়ে গেল। মানে? তুমি এক পেশেন্টের বাড়ির লোকের সাথে তর্ক জুড়ে দিয়েছিলে তাদের অন্যায় অনিয়ম করা দেখে। দাদি সেটা দেখেছেন। তিনি এমন প্রতিবাদী মেয়ে পছন্দ করেন। তাছাড়া তিনি তার ছোট নাতির জন্য এমন ঝগড়টে নাতবই খুঁজছিলেন। আমাকে সাহায্য করার খুব শখ তার, তাই তোমাকে এখন হাতছাড়া করতে চাচ্ছেন না। সভ্যতা চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু অপরিচিত থেকে বিয়ে অবধি গড়ানো কি করে এটা? পর মুহূর্তে ক্রোধান্বিত কণ্ঠে বলল, সব থেকে বড় কথা, আমাকে এই সবের কিছুই জানানো হয়নি। এমনটা কি করে করতে পারলো সবাই? কুহুর বিয়ের দাওয়া দিতে গিয়ে মামাদের বাড়িতে তোমার বাবার সঙ্গে আমার মায়ের দ্বিতীয়বার দেখা হয়েছিল। পরিচয়, বিয়ের কথাবার্তা সেখান থেকেই শুরু হয়েছে। আমি তখন দেশের বাইরে ছিলাম, তাই জানানো হয়নি। আর দেশে ফেরার পর আমি জানতে নিষেধ করেছিলাম, কারণ আমি নিজে তোমাকে সবকিছু বলতে চেয়েছিলাম। সভ্যতা পানি পান করে দ্রুততার সাথে বলল, আমি বাড়ি যাব। বাড়ি গিয়েই আপনার মা বোনকে ফোন করব। আমি রক্ত দিয়ে তাদের উপকার করলাম, তার বিনিময়ে তারা আমার মতো খাঁটি রত্নকে আপনার মতো একটা ছেলের গলায় ঝোলাতে চাচ্ছেন? আজকাল মানুষ এইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে? উঠুন উঠুন, আমাদের এক্ষুনি বাড়ি ফিরতে হবে। মাসুদ হতাশ গলায় বলল, তুমি কি আমাকে কখনোই বিশ্বাস করবে না? বিশ্বাস তো পরে, আপনাকে তো সহ্যই হচ্ছে না। একটা মানুষ একই সাথে এত সুন্দর, চালাক, স্বার্থপর, ডেভিল মার্কা হয় কি করে? আপনাকে বিয়ে করলে সারা জীবন মেয়েদের বদদোয়া নিতে হবে। সাহরিন, লামিয়া আপুর মতো মেয়েদের হিংসের আগুনে জ্বলতে হবে। কিছুটা থেমে সভ্যতা পুনরায় বলল, তাছাড়া আমি যেমন ছেলে চাই আপনি তেমন নন। যদি এতই বিয়ের শখ থাকে তাহলে আগে তেমন হয়ে দেখান, তারপর ভেবে দেখব। মাসুদ টিস্যু পেপার এগিয়ে দিতেই ভ্রু কুচকালো সভ্যতা। পকেট থেকে কলম বের করে মাসুদ গম্ভীর গলায় বলল, তোমাকেও বিশ্বাস করা কঠিন, পরে অস্বীকার করতে পারো, তাই প্রুফ রাখতে হবে। এই কাগজে লিখে দাও, আমি যদি তোমার পছন্দ মতো হই তুমি আমাকে বিয়ে করবে। সভ্যতা বিস্মিত হবার ভান করে বলল, আপনি আমাকে বিশ্বাস করেন না? যদি বিশ্বাসই করতে না পারেন তাহলে বিয়ে করে কি লাভ? আমার পছন্দের ছেলের যেসব গুণ থাকা প্রয়োজন সেই গুণের তালিকায় 1 নম্বরে আছে বিশ্বাস, অথচ সেটাই নেই আপনার। তাই আপনি সরাসরি বাদ। আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। অর্থাৎ তুমি অবিশ্বাস করতে পারবে, কিন্তু আমি পারবো না, তাই তো? একদম তাই। মাসুদ মুচকি হাসে। অবশেষে দাদির মনের মতো মেয়ে পাওয়া গেল। এই মেয়ে মাসুদকে প্রচণ্ড জ্বালাবে, সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। বাড়ি ফিরে সভ্যতা জানতে পারল শাহরিন আগামীকাল সকালেই চলে যাবে। সভ্যতা সব শুনেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। এই বিষয়ে তার কোনো অভিমত নেই। যার মন চাইবে সে থাকবে, যার চাইবে না সে থাকবে না। কাউকে জোর করে আটকে রাখা নিরর্থক। রাত 12টা, ঘুম আসছে না সভ্যতার। ব্যালকনি থেকে ঠান্ডা হাওয়া আসছে। সভ্যতা ব্যালকনির গ্লাস লাগিয়ে চুপির সারে ঘুমন্ত নম্রতাকে ফেলে ছাদে চলে আসে। ঠান্ডা পরিবেশে একটু ঘুরে বেড়ালে মন ফুরফুরে হবে। সভ্যতার প্রশান্তির জায়গা এই ছাদ। ফোনে দৃষ্টি নিবদ্ধ রেখে ছাদের দরজা ঠেলতেই সম্মুখ পানে কারোর উপস্থিতি টের পেল সভ্যতা। দৃষ্টি তুলে সামনে তাকালো সে।